যেহেতু ওদের যা অবস্থা 13 তারিখে ভোট হলো, পুরো ক্যাম্প মানে ওয়ার্কিং কন্ডিশনে আনতে গেলে, অর্থাৎ কিনা একটা কন্ডিশন এনভায়রনমেন্ট তো দিতে হবে মাস্টারমশাইদের প্লাস ছাত্রছাত্রীদের, সেটা মিনিমাম 15 ডেজ লাগবে। ইউনিভার্সিটি এপ্রিলের শেষের দিক থেকে প্র্যাকটিক্যালটা শুরু করছে, এক্সাক্ট ডেটটা আমি আজকের পরে জানাতে পারবো, ওটা একটা টেন্টেটিভ শিডিউল, চেঞ্জ হতে পারে। সেটা হবে জুনের 10-এর মধ্যে প্র্যাকটিক্যাল শেষ করতে বলেছে। 6 সেমিস্টার অনার্স প্রোগ্রাম, যদি যারা আছো তাদেরকে বলছি খুব ভালো করে মন দিয়ে শোনো। সেই জন্য যেটা হবে, অন্য কলেজের ক্ষেত্রে অসুবিধাটা নেই, তাদের ভোটের পর এমনি কলেজটা হয়তো নেয়নি। আমাদের যেটা সমস্যা হচ্ছে, প্রায় 12 এপ্রিল থেকে পুরোটাই অনলাইনে চলছে। থিওরি ইটস ওকে হয়ে যাচ্ছে, স্যাররা পড়াচ্ছেন, আমি জানি, ফিডব্যাক পেয়েছি। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যেটা সমস্যা হবে, মাত্র হয়তো 7 দিন সময় পাওয়া যাবে, এবং যেহেতু একটা ডিউরেশন দেয়, রেঞ্জ দেয়, তো যে মে লাস্ট উইক থেকে 10th of জুন পর্যন্ত, সেই জন্য আমাদের কলেজের স্টুডেন্টদের বলছি যে সময়টা খুলবে, খোলার সাথে সাথে দিন সাতেকের একটার মধ্যে প্র্যাকটিক্যাল গুলো শেষ করতে হবে, এটা একটা। আর যদি স্যাররা রাজি থাকেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাদের যারা আছেন, প্রশান্ত স্যার, সন্দীপন স্যার, অনিশ স্যার এবং শুভজিৎ স্যার, সবাই কি দিব্যেন্দু স্যারও প্র্যাকটিক্যাল করান, যদি সম্ভব হয়, এবং এটা ভাবনা চিন্তা করে আজই না কালকে আমাদের একবার হয়তো বসতে হতে পারে, তাহলে যে প্র্যাকটিক্যাল গুলো হয়নি তার লেখার যে পার্টটা আছে প্র্যাকটিক্যাল খাতায়, সেটা যদি স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দেওয়া যায়, এক্সেপ্ট রেজাল্ট, মানে থাকে না ওই প্রিন্সিপাল, দেন হচ্ছে মেথোডোলজি বা কেমন থাকে, রিকুইজিশন বা রিকোয়ারমেন্টস, শুধু রেজাল্টটা থাকবে না, গ্রাফ গুলো থাকবে না, তাহলে অন্তত খানিকটা কাজ এগিয়ে থাকবে। এই জন্য বলছি সময়টা তখন কিন্তু খুব চাপ হয়ে যাবে। প্লাস আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যতই হোক না কেন একটা ইন্টারনাল পরীক্ষা স্যাররা প্র্যাকটিক্যালের মাঝেই নিয়ে নেবে। এইটা আমি অশোক বাবুর সাথে আলাদা করে কথা তো বলবোই, বাকি স্যারদের বলবো, ভাবতে স্টুডেন্টদের বলছি, বি প্রিপেয়ার্ড মেন্টালি, সো দ্যাট ইউ ক্যান ইউটিলাইজ টাইম। সেটা হবে কিন্তু 13ই মে এর পরে, কারণ কি 13 তারিখে আমাদের ভোট আছে দুর্গাপুরে। ফলে ভোট দেওয়ার পর 13 একটা দিন আমি এক্সট্রা বাদ দিচ্ছি, 15 তারিখের পরে যদি ডেট গুলো আমরা জানতে পারি, আমার মনে হয় তাহলে আমি কি অন্তত খাতার লেখা যে প্র্যাকটিক্যাল নোটবুক যেটাকে বলি আমরা, হ্যাঁ, সেটা যদি কমপ্লিট করে রাখতে পারা যায়। আবারও বলছি, এক্সেপ্ট হচ্ছে রেজাল্ট এন্ড ওই পার্টটা, কারণ কেউ রেজাল্ট না করে তো খাতা হয় না। কিন্তু এই কমপ্লিট করে রাখলে একটা সুবিধা হচ্ছে কি, তারপরে এক্সপেরিমেন্ট গুলো রান স্যাররা করাবেন, রেজাল্ট আসবে, জাস্ট ওই রেজাল্টটা পুট করে ওই যেমন ভাবে করান স্যাররা, তাতে মনে হয়, আমার মনে হয় উপকৃত হবে। এইটা একটা টেকনিক আমি বলছি, টু ইউটিলাইজ ইউর ভ্যালুয়েবল টাইম। আদারওয়াইজ খোলার পরে যেটা খুব একটা ট্রিমেন্ডাস প্রেসারের মধ্যে পড়ে যাবে ছাত্রছাত্রীরা, যেটা হচ্ছে প্রথমেই হচ্ছে প্র্যাকটিক্যাল গুলো হয়নি, এটা কিছু করার নেই, প্র্যাকটিক্যাল গুলোকে শেষ করতে হবে, দেন খাতা রেডি করা, তারপর ইন্টারনাল পরীক্ষা, তারপরেই প্র্যাকটিক্যালে যে 10 জুন যদি হয়, তার 2-3 দিন পরে কিন্তু থিওরি পরীক্ষা শুরু হয়ে যাবে। ফলে তোমাদের রেজাল্ট একটা 6 সেমিস্টারের রেজাল্টটা হায়ার প্রফেশনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। মাস্টার ডিগ্রি করবে, অন্যান্য পরীক্ষা দেবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। সো প্লিজ থিঙ্ক অ্যাবাউট দিস, এইটুকু আমার বলা। আর স্যার যেটা প্র্যাকটিক্যালের পিসিআরটা করাবেন, আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি যে হাউ টু এনগেজ ইয়োরসেলফ ইন দ্য একাডেমিক এরেনা। তো সেই জন্য প্রশান্ত স্যার রাজি হয়েছেন। স্যার সম্পর্কে আমি নতুন কিছু বলবো না, যে মতো যে পিসিআরটাকে বলবেন, ওর ওয়ার্কিং প্রিন্সিপাল কি আছে, বিভিন্ন আসপেক্ট বলবে, যেগুলো যেগুলো জানার দরকার নিশ্চিতভাবে জানবে। কিন্তু আবারও বলছি যে পিসিআর অ্যাকচুয়ালি যেটা উনি পড়াবেন যখন, বা সন্দীপন স্যার, যারা এরা সবাই মিলে যে একটু পড়াবেন, সেটা যেন ভালো করে শেখা যায়। এবং এই একটা ভালো সুযোগ আমাদের, যেগুলো আছে, একটা সময় তো কিছুই ছিল না, এখন তো আস্তে আস্তে আমরা ডেভেলপ করছি, ল্যাব গুলোও হবে, একটু সময় লাগবে। তো এটুকু বলে, মানে একটা এই আজকে যে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা খুব ভালো হবে, এটা আশা রাখছি। এবং প্রশান্ত স্যারকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, এর মধ্যেও যে একটা টাইম শিডিউল বার করেছেন, এবং সন্দীপন স্যার, সবাইকে, ডিবিটি আমাদের ডিপার্টমেন্ট, অশোক বাবু থাকলে অশোক বাবু, অনিশ স্যার, শুভজিৎ স্যার এবং দিব্যেন্দু দা, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। অভিনন্দন। যায় আমি একটুখানি আবারও যে একই হয়, আমার একটা ফোন, তো একটা ফোন থেকে আসলে কি খুব ইচ্ছা যায় বোটানিটার জন্য মনোনিবেশ করতে, কিন্তু ওই সাথে সাথে ইউনিভার্সিটি থেকে 2টি ফোন এসে গেল, একটা মিটিং এ জয়েন করবেন, নিশ্চয়ই কিছু বক্তব্য আছে। এই বলে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে, আমার যে বিষয়গুলো বলবেন নিশ্চিতভাবে আপনারা সবাই ভেবে দেখবেন, ফর দ্য একাডেমিক ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট, আমার মনে হয় খুব খারাপ হবে না। থ্যাংক ইউ সবাইকে। প্রশান্ত স্যারকে রিকোয়েস্ট করছি স্টার্ট করার জন্য, সন্দীপ স্যার করে বলছি যে আমি হয়তো একটুখানি সময় নিলাম, কিন্তু মনে হচ্ছে এটা পড়াটা খুব প্রয়োজনীয়। থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলেছেন, ঠিক বলেছেন স্যার। তো থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার ইনপুটস এর জন্য। এখন প্রশান্ত স্যারকে আমি ডাইরেক্টলি রিকোয়েস্ট করছি যে আপনি শুরু করে দিন আপনার সেশনটা। ঠিক ঠিক। Okay, thank you so much, Honorable Principal Sir. Thank you so much, dear Dr. Sandipon Roy, and very good morning to good afternoon actually to the respected Principal Sir, the respected my colleagues and all the dear students. So today I would be starting about, or rather I would be discussing a bit about the principles and applications of
polymerase chain reaction, that is PCR. And thereafter আচ্ছা শুভজিৎ দা এসছেন তো, শুভজিৎ দা সন্দীপন আসো। হ্যাঁ 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 বলো। শুভজিৎ দা, হ্যাঁ গুড মর্নিং শুভজিৎ দা। দাদা তোমার যদি শুভজিৎ দা যদি কিছু বলেন আর কি। হ্যাঁ, তুমি যদি কিছু বলো for the program as a TCS and also as a colleague. Acha. Thank you, Sandipon. Actually, respected principal sir, sir has already, I think, mentioned today's regarding today's program. So the main aim for this program is to learn about the various aspects of our subject, and I must thank our dear Prasanto sir for conducting this lecture. And I wish students you must interact with Prasanto sir so that if you have any questions. And I wish this webinar a great success. Thank you all. Thank you so much Thank Shubhajit. you, Shubhajit. Thank So you. Prashant, now thank you Shandipan sir. So now I would be starting, and so in this session firstly I would be discussing about the methodology and the applications of polymerase chain reaction. So thereafter I would be having an interactive session where you would be shown how to design the primers that is required for conducting the PCR experiments. Now, the thing is that if I ask you about any one of the greatest discoveries of the 20th century that has found huge application in case of medical sciences, then others for species identification, confirmation, from biotechnology to all other disciplines, many such disciplines, that is the advent of the polymerase chain reaction technology, and the development, rather I won't say advent, it is the development of the polymerase chain reaction technology. So that is that being the theme or the topic of today's discussion. Now I would be presenting the slides and starting off the session. Okay, slides are visible, I suppose. Wait. Slide গুলো দেখা যাচ্ছে তো? Okay. So today's lecture on polymerase chain reaction or the PCR technique, and this lecture would be encompassing this contents that are being mentioned over here. That is, firstly there would be a short introduction. Thereafter I would be getting into the methodology. I would try to detail it as much as possible through this platform. And thereafter, certain variants of the conventional PCR technique would be discussed, and their implementation or their applications would be followed up. So I would be starting with the basic DNA replication process. Now, in the basic DNA replication process, that as we all know that it is basically a semi-conservative method of replication, wherein the new DNA that is formed, that is only one strand of the new DNA is actually formed. The other strand is received from the parent. The strand that is received from the parent DNA molecule is actually working as the template strand. অর্থাৎ এই স্ট্র্যান্ডটা হচ্ছে, এই স্ট্র্যান্ডটাকে দেখে দেখে নতুন নিউক্লিওটাইডস নতুন স্ট্র্যান্ডে পরপর কপি হয়ে বসতে থাকবে এবং তার থেকে একটা পলিনিউক্লিওটাইড চেন তৈরি হয়ে যাবে। নাও হাউ ইজ দ্য রিঅ্যাকশন ওয়ার্কিং? So if we have a look over here, so we'll find that in case of a growing nucleotide chain that has the ribose sugar with the 3' hydroxyl group left, so this ribose sugar, just give me a minute. Now this ribose sugar,
it is actually having the 3' hydroxyl group that is present over here in the ribose sugar, that has a lone pair of electrons, which on the oxygen atom, which actually attacks the bond between the alpha and the beta phosphate group of the coming nucleotide, of a new nucleotide. As a result of which this bond breaks, and a new phosphodiester linkage is formed between this hydroxyl end and this phosphate group. Now, as a consequence of which, the new nucleotide chain that actually elongates. So here we can see there is a bonding between the 3' OH of the preceding the growing last nucleotide of the growing change, and the incoming and the 5' phosphate group of the incoming nucleotide triphosphate, as a consequence of which a pyrophosphate is released and the chain is elongated. So this is the method by which the new nucleotide is getting incorporated in the to form the polynucleotide chain. Now the thing is that one thing is to be focused over here, that is the utility of this 3' hydroxyl group. Now this 3' hydroxyl group, it actually starts the reaction, as because without the presence of this hydroxyl group, there won't be this nucleophilic attack, and subsequently there won't be the elongation of the chain. So in order to elongate a chain, and in order to start the process of DNA polymerization or DNA replication process using a template of the parent strand, so the availability of a 3' hydroxyl group becomes quintessential. Okay. Then what should be the, this brings us to two things. Firstly, that means what? The DNA replication is always going to occur from a 5' end to the 3' end. Now I just can't, why this pen tab is not working. Okay. Just a minute. Options. So this from the 5' end to the 3' end only, the DNA replication will proceed. Now the thing is that had it been in the reverse orientation, it won't be possible. So this being our first point. And the second point of importance is that what would happen when the DNA replication process is going to start? As because we see in the diagram over here, in the above diagram, we are finding in this diagram, we are finding that the DNA strands, the DNA that was actually bound to one another, firstly, they are actually opening up and they are forming two separate strands. And thereafter, the polymerization is taking place in the 5' to 3' direction, as mentioned previously. Now the thing is that how is it starting unless it is receiving a 3' free 3' OH group? How would it start unless it is receiving a 3' hydroxyl group? So this one is actually started due to the presence of this RNA primer. Actually, you see over here the RNA primer mentioned over here. This RNA primer, it actually, the RNA initially binds to the DNA and it forms a 3, and it has a hydroxyl group open at the 3' end, to which the incoming nucleotides, they actually start to bind, and thereafter such polymerization occurs and the DNA chain, it elongates. So this is how the DNA polymerization takes place, and so that is the importance of the primer that we have just discussed. So the key takeaways, that is the DNA from this first slide, that is our review of the basics, that is how the nucleotides, they are actually forming polynucleotide, and how the what is the importance of the primer sequence, and without their presence we can't be
is able to initiate the process of DNA polymerization, and hence that is the theme of the next part of our session. That is, you would be getting to know how to design the primers by yourselves. And as we progress through this lecture, you would be coming to know that all other components of this technique, that is this PCR technique, they are available excepting the primer which you have to design, and that you are going to learn today. So having said that, so this is what happens in the normal cell under living conditions, or is this a biological phenomenon? Then what is PCR? So PCR stands for the polymerase chain reaction, which is, if we go by the name, so over here we have some polymerase. That means an enzyme which is present over here. In the first diagram, you can see DNA polymerase given over here. You can see over here, you have the DNA polymerase. That is the enzyme which actually acts and to replicate the DNA, and means copy the DNA from this template strand. The DNA new strand is getting synthesized in the 5' to 3' direction. Rather, actually, this is over in this direction. So from the means parent, keeping the parent strand as the template, it is synthesizing the DNA from the 5' to the 3' direction. So that is the activity of DNA polymerase. So in a polymerase chain reaction, you have to provide the polymerase from externally, right? Since this being a technique which is outside the normal cellular system, that is, this is an in vitro technique, a machine-oriented technique. So in this technique, you have to provide some enzyme is required for polymerization, and hence it is starting with the name polymerase. The next word is chain, and finally it is reaction. A chain reaction, that as we will go through the process, you will be able to understand that this process occurs in some cyclic fashion, and as a consequence of which the DNA strand, it actually gets replicated. So the DNA is increasing in its chain length, right? So it is the polymerase chain reaction. Now, talking about the key components of the PCR or the polymerase chain reaction. So there are a number of things that are involved. That is the DNA polymerase already mentioned, and there are the nucleotides, and there are several other buffers and other salts that would be utilized in the process. And as I mentioned at the start of this lecture, that this has got one of wide variety of applications. This has got several applications, and this is of great significance. Last part যখন আমি applications portion এ আসবো, তখন তোমরা বুঝতে পারবে, ওগুলো আমি বলবো সবকটা কত ব্রড এরিয়াতে এটা কাজ করে থাকে, এবং যে কারণে আমি বললাম it is one of the development of this PCR technique was one of the greatest discoveries of, or one of the greatest work that is done in the 20th century. So talking about the brief history about PCR, this person, Professor Kary Mullis, Dr. Kary Mullis, he actually developed the PCR back in 1983. So thereafter, it was first published in the Science Journal, a very reputed journal, and subsequently the purified Taq polymerase was first used, and thereafter PerkinElmer, a company which develops PCR, which manufactures PCR, they were the first to introduce an automated thermal cycler, that is a PCR machine through which this reaction is carried out. And later on, subsequently in the year 1993, Kary Mullis won the Nobel Prize in Chemistry. So that is a very brief history about PCR. Now, this process of polymerase chain reaction, it actually involves certain reagents that I would be detailing subsequently. But if in the first diagram, if you have a look over there what is mentioned, that they require the template DNA. That means the DNA that would be required or whose copy is to be manufactured. Then you have the primers, অর্থাৎ প্রাইমার থাকলে তবেই না রিঅ্যাকশনটা ইনিশিয়েট করবে, যেটা আমরা প্রাইমারের গুরুত্বটা বা তাৎপর্যটা আগে বললাম। You require the DNTPs. DNTP কেন না, they are going to join one after another to form the DNA polymer actually. So that is the DNTPs are required. And the enzyme for polymerization, that is Taq DNA polymerase, it is also going to be required. আর এই রিঅ্যাকশনস গুলো ক্যারি করার জন্য তোমাদের
মিনস প্রয়োজন পড়বে হচ্ছে কিছু বাফার, যার নির্দিষ্ট কিছু মিনস সল্ট কনসেন্ট্রেশন থাকবে, পিএইচ কনসেন্ট্রেশন থাকবে, which would be applicable to run the reaction. And PCR vials এর মধ্যে এটা হবে, আর ইভেনচুয়ালি এটা যাবে হচ্ছে এমন একটা মেশিনের মধ্যে যেখানে শুধু টেম্পারেচার কন্ডিশনস আপ অ্যান্ড ডাউন করে বারে বারে ডিএনএ পলিমারাইজেশন পসিবল হবে। তো সেটা দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ডিএনএ থার্মাল সাইক্লার অর দ্য ডিএনএ থার্মোসাইক্লার, রাইট? তাহলে দিস আর দ্য key components that are required in order to start a PCR reaction. Now, how is the process taking place? তাহলে এইগুলো তো আমরা বললাম যে আমাদের কি কি রিএজেন্টস বা রিসোর্সেস লাগবে। প্রসেসটার একটু বেসিক আমরা একটা ধারণা নিয়ে নিই না। এখানে 3টে স্টেপে প্রসেসটা হয়। ফার্স্ট স্টেপ ইজ ডিএনএ ডিন্যাচুরেশন, অর্থাৎ আমরা জানি যে ডিএনএ দে আর ডাবল স্ট্র্যান্ডেড, রাইট? ওয়ান ইজ দ্য 5' to 3' end and the other is the 3' to 5' end, and they both are remain connected with the hydrogen bonds. So first, in the process of denaturation, this hydrogen bond breaks apart. Now, as this hydrogen bond breaks apart, so the single molecule of DNA is converted to 2 single-stranded molecules. So DNA is actually a double-stranded helix, na? So it is converting into 2 single-stranded structures, as because their connecting hydrogen bond has been broken down. The next step is very important, as because here comes the primer, and with a change in temperature only, শুধু এই মেশিনের মধ্যে, অর্থাৎ পুরো রিয়াকশনটাই যেহেতু এই মাইক্রোফিউজ টিউবের মধ্যে পুরো এই থার্মাল সাইক্লার মেশিনের মধ্যে চালানো হচ্ছে, তাহলে এই স্টেপে কি হচ্ছে না, নেক্সট স্টেপ হচ্ছে যেটা আমরা এখানে দেখাচ্ছিলাম, দ্যাট ইজ প্রাইমার অ্যানিলিং। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, প্রাইমার আমাদের এখানে যখন এর মধ্যে দেওয়া ছিল, সেই প্রাইমারটা তারপরে বাইন্ড করছে ডিএনএর মধ্যে, এবং বাইন্ড করছে কোথায়? অর্থাৎ এটা বাইন্ড করবে হচ্ছে ফ্রম দ্য 3' end টু দ্য 5' end। এটার কারণ কি না, যেটা 3' end তার কমপ্লিমেন্টারি এখানে হবে 5' end, এবং তবেই গিয়ে এখানে একটা 3' OH অ্যাভেলেবেল থাকবে, এবং এরপরে যখন ডিএনটিপি একের পর এক আসতে থাকবে, দে উড অ্যাকচুয়ালি ফর্ম দ্য polynucleotide chain and the chain would elongate. So this is how the basic process is taking place. অর্থাৎ প্রাইমার অ্যানিল করলো, দেখো এখানে 5' to 3' end এখানে দেওয়া রয়েছে, তো 3' OH টা যেহেতু ওপেন রয়েছে, এরপরে যখন একের পর এক ডিএনটিপি এখানে আসতে থাকবে, তখন গিয়ে that would cause the extension reaction and thereafter the chains would be forming, right? তাহলে আমরা যেটা বলেছিলাম যে শুরু স্লাইডে একদম ফার্স্ট কথা যেটা বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মেথডে হচ্ছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি প্যারেন্টাল স্ট্র্যান্ড এবং আরেকটি করে হচ্ছে নিউ স্ট্র্যান্ড, অর্থাৎ নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এবং এই দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ড রয়ে যাচ্ছে। সো এইভাবে আমাদের সেমি কনজারভেটিভ মেথডটাই আমরা অফ ডিএনএ রেপ্লিকেশন দ্যাট ইজ সিমুলেটেড ইনসাইড পিসিআর, এবং তাতে করে আমরা ইনভিট্রো কন্ডিশনের মধ্যে আমরা ডিএনএ কে হিউজ অ্যামাউন্টে মাল্টিপ্লাই করিয়ে দিতে পারি। So the 3 basic steps of DNA means PCR are denaturation followed by primer annealing, and following that is the extension or polymerization of the entire DNA molecule. Next, তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমরা কি কি রিএজেন্টস আমাদের এর জন্য লাগছে। আগের স্লাইডেও আমি একটুখানি বললাম, আমরা এক এক করে আসি। The first reagent that is very much essential for any molecular biology work is nucleus free water. সো এখানে ছবিটা দেখানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল আমরা ধরো ডিস্টিল ওয়াটার বা স্টেরাইল ওয়াটার, যেটাকে ধরো আমরা অটোক্লেভ করে নিচ্ছি, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক, ইউ নিড টু হ্যাভ আ নিউক্লিয়াস ফ্রি ওয়াটার। এদের মধ্যে মিনস স্টেরিলাইজেশন তো হতেই হবে জলের মধ্যে, as well as they should be nucleus free. Now what are these nucleases? Nucleases are nucleic acid degrading enzymes. অর্থাৎ এই এনজাইমগুলো থাকলে জলের মধ্যে যদি এই এনজাইমের কন্টামিনেশন থাকে, তাহলে কিন্তু যে কোনো নিউক্লিক অ্যাসিডকে এরা ডিগ্রেড করে রেখে দেবে, এবং নিউক্লিক অ্যাসিড ডিগ্রেড করে যাবে মানে ডিএনএ টেমপ্লেটটাই ডিগ্রেড হয়ে যাবে, তাহলে পিসিআর রিঅ্যাকশন কাজ করতে পারবে না। অথবা নতুন ধরো মিনস ডিএনএ কোনোভাবে সিনথেসিস হয়তো শুরু হলো, কিছু কটা মলিকুল হয়ে যাওয়ার পরে তারপরে নিউক্লিয়াস অ্যাক্টিভিটি যদি কাজ করে যায়, তাহলে সেক্ষেত্রে
তখন তারা ডিএনএ কে নিউলি স্ট্যান্ডার্ড ডিএনএ কেও ডিগ্রেড করে দেবে, এবং সেক্ষেত্রে আমরা হয় প্রোডাক্ট পাবো না, অথবা প্রোডাক্টটাকে খুব বাজে কোয়ালিটির পাবো, একটা স্মিয়ারিং ডিএনএ পাবো, রাইট? কোনো ডিএনএ অ্যাকচুয়ালি যদি পরে আমি যখন জেল ইলেকট্রোফোরেসিসের ছবি দেখাবো তখন আমি বোঝাবো যে ডিএনএ স্মিয়ার করে গেলে কিরকম হয় অ্যাকচুয়ালি। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নিউক্লিয়াস ফ্রি ওয়াটার, রাইট? যেটা আমরা বলছি, তোমরা এখানে বুঝতে পারছো, ইট ইজ পারচেজেবল, অর্থাৎ এটা কিন্তু কেনা যায়। নেক্সট কি বলছি, পিসিআর বাফার অর কোফ্যাক্টর। সো এখানে দেখানো হচ্ছে যে পিসিআর বাফার, সো দিস আর দ্য পিসিআর বাফার, এটা ভায়ালসে আসছে, এগুলোকেও কিনতে পাওয়া যায়। বাফারের কাজ কি না, দে আর মেনটেনিং অ্যান আয়নিক ব্যালেন্স, যার মধ্যে কিনা এটা তো অ্যাকচুয়ালি একটা এনজাইমেটিক রিয়াকশন, যেটা আমি বললাম যে একটা ডিএনএ পলিমারেজ সে ডিএনএটাকে মাল্টিপ্লাই করবে, ডিএনএটাকে সিনথেসিস করবে, ডিএনএ সিনথেসিস করবে, হ্যাঁ, তার ডিফারেন্ট স্টেপ থাকবে, এবং সেই ক্ষেত্রে এই যে ডিএনএ পলিমারেজ যাতে অ্যাক্ট করতে পারে তার জন্য তার যে একটা নির্দিষ্ট আয়নিক কনসেন্ট্রেশন লাগবে, দ্যাট ইজ প্রোভাইডেড বাই দ্য ডিফারেন্ট টাইপস অফ বাফার। তোমরা ভায়ালস দেখে বুঝতে পারছো যে এইগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। নেক্সট আমরা কি দেখছি না, নেক্সট উই আর হ্যাভিং দ্য ডিএনটিপিস, অর্থাৎ এখানে দেখো ডিটিটিপি, ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, অর্থাৎ 4টে নিউক্লিওটাইডস যেটা আমাদের ডিএনএ এর মধ্যে থাকে। প্রত্যেক কটা ডিএনটিপি মলিকিউল কিন্তু এরকম একটা লিকুইড সলিউশনের মতো দেখতে হয়, কিন্তু ডিএনটিপি মিক্স আকারে বা যাই হোক ডিএনটিপি ইন্ডিভিজুয়াল ডিএনটিপি আকারে সেগুলো কিনতে পাওয়া যায়। তার মানে দ্যাট ক্যান অলসো বি ব্রট, দ্যাট ক্যান অলসো বি পারচেজড। তারপরে আসছে কি, নেক্সট হচ্ছে কি না, you have the DNA primers. Now these are the primers. Primers are actually oligonucleotide sequences. তার মানে they are say 20 to 30 bases single sequences, single stranded DNA sequences. যারা কি করছে না, আমি আগে যখন ফার্স্ট স্লাইডে যেটা দেখিয়েছিলাম যে ডিএনএ সিনথেসিস ইনিশিয়েট করার জন্য যে 3' একটা ফ্রি একটা এন্ড থাকবে, দ্যাট ইজ প্রোভাইডেড বাই দ্য প্রাইমার্স। অর্থাৎ এখানে আমরা যদি দেখি এই ইমেজটা, দিস ইজ দ্য প্রাইমার দ্যাট ইজ হ্যাভিং দিস ইজ দ্য 5' এন্ড অফ দ্য প্রাইমার, এন্ড দ্যাট ইজ দ্য 3' OH ইজ প্রেজেন্ট ওভার হিয়ার, যেখানে কিনা ডিএনটিপি গুলো আসবে এবং ইভেন্চুয়ালি চেইন সিনথেসিস কিন্তু স্টার্ট হয়ে যাবে, রাইট? তাহলে দিস ইজ দি মিন্স অ্যাক্টিভিটি অফ দ্য প্রাইমার। অ্যান্ড এই প্রাইমার গুলো কিনতে পাওয়া যায়, বাট এই প্রাইমারের সিকোয়েন্সটা কি হবে সেটা কিন্তু ইউজারকে বলে দিতে হবে। অর্থাৎ তুমি যদি পিসিআর রিয়াকশন কিট যখন কিনবে, তার মধ্যে তুমি জল পাবে, বাফার পাবে, ডিএনটিপি পাবে, এগুলোর মধ্যে কোনো ভেরিয়েশন নেই, কিন্তু তুমি কোন ডিএনএ নিয়ে কাজ করবে তার উপর নির্ভর করবে তোমার প্রাইমারের সিকোয়েন্সটা কি রকম হবে, এবং সেই প্রাইমারের সিকোয়েন্সটাই কিন্তু আজকে আমরা কিভাবে ডিজাইন করতে হয়, মানে একটা নির্দিষ্ট ডিএনএ এর ভিত্তিতে প্রাইমার সিকোয়েন্স কি কি ফ্যাক্টর মেনটেন করে ডিজাইন করতে হয় সেগুলো আমরা স্টাডি করব। সো প্রাইমার কি সেটা মোটামুটি জানানো হলো তোমাদের, অলিগোনিউক্লিওটাইড সিকোয়েন্সেস যারা কিনা পিসিআর রিঅ্যাকশনটাকে স্টার্ট করে। নেক্সট রয়েছে হচ্ছে আমাদের আরো একটা খুব কি ইম্পর্টেন্ট মিন্স কম্পোনেন্ট, দ্যাট ইজ দ্য ডিএনএ পলিমারেজ। ওভার হিয়ার উই আর ইউজিং দ্য ট্যাগ ডিএনএ পলিমারেজ। ওকে, সো ট্যাগ ডিএনএ polymerase, T comes from thermus and AQ is abbreviated form of aquaticus, অর্থাৎ একটা থার্মাস অ্যাকোয়াটিকাস বলে একটি ব্যাকটেরিয়ার মধ্যে তারা যেহেতু খুব হাই টেম্পারেচার সাস্টেন করে সার্ভাইভ করতে পারে, তাহলে এটা বোঝা গেছে যে তাদের মধ্যে নিশ্চয়ই প্রচন্ড হাই টেম্পারেচার কন্ডিশনে তাদের কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা পসিবল হচ্ছে, যেহেতু তারা সার্ভাইভ করছে। এবং সেক্ষেত্রে যখন তাদের থেকে, সেই ব্যাকটেরিয়ার থেকে যখন মিনস তাদের ডিএনএ পলিমারেজটাকে আইসোলেট করা হয়, দেখা যাচ্ছে যে ইনভিট্রো কন্ডিশনেও যদি আমরা খুব হাই মিনস টেম্পারেচার কন্ডিশনে এই পলিমারেজটাকে সাবজেক্ট করি, তাহলেও কিন্তু এই পলিমারেজটা ডিগ্রেড করবে না। অর্থাৎ হেন্স দিস পলিমারেজ ইজ ভেরি ইউজফুল ইন দ্য পিসিআর টেকনিক, অ্যাজ বিকজ পিসিআর এর কিন্তু টেম্পারেচার অনেক হাই অবধি যায়, সেটা কিনা আমরা পরের স্লাইডে এসে দেখব। সো সেক্ষেত্রে ধরো আমরা থার্মাস অ্যাকোয়াটিকাস থেকে যেহেতু আমরা এই পলিমারেজ এনজাইমটাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আইসোলেট করে পরবর্তীকালে পিসিআর এর জন্য এটাকে এক্সটেন্সিভলি ইউজ করছি, হেন্স দিস পলিমারেজ ইজ নোন অ্যাজ দ্য ট্যাগ পলিমারেজ, রাইট? And finally you have the DNA template, that is means tag polymerase হয়ে গেল, and you have the DNA template over here. So DNA template এর কাজ কি? So it is providing the বেসিস যার ভিত্তিতে প্রাইমার কপি করে নতুন স্ট্র্যান্ড তৈরি করবে। অর্থাৎ ডিএনএ টেমপ্লেট কিন্তু আমার ইন হাউস প্রিপেয়ার্ড হবে। অর্থাৎ আমি ধরো কোনো একটা গাছের মধ্যে থেকে কোনো একটা নির্দিষ্ট জিনকে আমি মিন্স অ্যাম্পলিফাই করতে চাইছি থ্রু পিসিআর, তাহলে সেই জায়গা থেকে আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে গাছের ডিএনএটা আইসোলেট করা।
যেটা যারা 6M এ আছো তাদেরকে মিন্স প্ল্যান ডিএনএ আইসোলেশন সন্দীপন স্যার করিয়ে থাকেন, বা প্লাজমিড আইসোলেশন সেটা ব্যাকটেরিয়াল থেকে প্লাজমিড আইসোলেশন সেগুলো আমি করিয়ে থাকি, বা শুভজিৎ স্যারও করাবেন আগামী দিনে। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে মেইন যে ডিএনএ যেটাকে আমরা টেমপ্লেট রেখে কাজ শুরু করব, দ্যাট উই হ্যাভ টু আইসোলেট আওয়ারসেলস। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি, whether it being the nucleus free water, the PCR buffer, DNTP, বা ট্যাগ পলিমারেজ, এগুলো সব কিন্তু কিনতে হচ্ছে আমাদেরকে। ডিএনএ টেমপ্লেট আমরা কিন্তু ধরো গাছের যে কোনো একটা গাছের থেকে আমরা যদি যার থেকে আমি ধরো জিন কোনো অ্যাম্পলিফাই করতে চাইছি, তাহলে তার কিন্তু আমরা তার ধরো পাতা থেকে আমরা কিন্তু ডিএনএ আইসোলেট করে আমরা কিন্তু ডিএনএ টেমপ্লেটটাকে আমাদের ল্যাবের মধ্যেই, মানে কলেজের মধ্যেই বা যেখানেই আমরা করব সেখানে কিন্তু অ্যাভেলেবেল থাকবে। আর হচ্ছে কি প্রাইমার আমাদেরকে কিনতে হবে, কিন্তু কি সিকোয়েন্স হবে প্রাইমারে সেটা আমাদেরকে আগে অনলাইন ডিজাইন করতে হবে। তো সেইটা হচ্ছে আমাদের দিস আর দ্য কি কম্পোনেন্টস অফ দ্য পিসিআর টেকনিকটা করার জন্য যেগুলো লাগে। নেক্সট হচ্ছে কি, তাহলে এরপরে কাজটা কি হচ্ছে না, এরপরে যেটা কাজ হচ্ছে যে এখানে দেখো একটা এই সবকটা কম্পোনেন্ট যেগুলো আমি আগে স্লাইডে বললাম, অর্থাৎ সে you have the nucleus free water, then PCR buffer, MgCl2, all কিন্তু আমরা নিয়েছি এবং নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, এখানে একটা গ্রস একটা অ্যামাউন্ট দেওয়া রয়েছে, এগুলো একটা দিয়ে একটা মিক্স তৈরি করছি। এবং প্রাইমার যেহেতু ধরো ডিএনএ দুটো স্ট্র্যান্ডই আমাদেরকে কপি করতে হবে, হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ নতুন তৈরি করার জন্য, তাহলে প্রাইমার কিন্তু আমাদের পেয়ারে আসে, অর্থাৎ একটা হচ্ছে ফরওয়ার্ড প্রাইমার আর একটা হচ্ছে রিভার্স প্রাইমার। এবং ফাইনালি আমরা ডিএনএ পলিমারেজ এবং টেমপ্লেট ডিএনএ দিয়ে আমরা এই একটা রিঅ্যাকশন মিক্সচার বানালাম টোটাল 50 মাইক্রোলিটারের, এবং সেইটাকে আমরা থার্মোসাইক্লারের মধ্যে বসিয়ে দেবো। সো পাশের ছবিটায় যেটা দেখানো হচ্ছে যে আমাদের ধরো একটা এপেন্ড অফ টিউবের মধ্যে আমরা কি কি জিনিস দিচ্ছি, যেটা কিনা আমরা একটা পিসিআর রিঅ্যাকশন মিক্স আমরা তৈরি করছি। এবং নিচের যেখানে লেখা রয়েছে যে আমাদেরকে ফার্স্ট একটা মাস্টার মিক্স বানাতে হয়, মাস্টার মিক্সের মধ্যে আমরা শুধু, অনেকে টেমপ্লেট ডিএনএটা দেওয়া হয় না, কিন্তু অ্যাকচুয়ালি ট্যাগ পলিমারেজটাকে সবার লাস্টে দেওয়া হয়, দিয়ে তারপরে ওইটাকে মিন্স থার্মাল সাইক্লারের মধ্যে বসিয়ে দেওয়া হয় ইন অর্ডার টু রান দ্য পিসিআর। সো নাও দিস ইজ দ্য থার্মাল সাইক্লার, অথবা যেটা থার্মোসাইক্লার আমরা বলছি, যেটা হচ্ছে আমরা খুব লেম্যানস ল্যাঙ্গুয়েজে যেটাকে আমরা পিসিআর মেশিন বলে থাকছি। নাও এখানে আমাদের হচ্ছে এটা কি, সো ফার্স্ট যদি আমরা ইনস্ট্রুমেন্টটাকে একটু ভালো মতো ভাবে দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা ডিসপ্লে বোর্ড রয়েছে। সো দিস ইজ আ ডিসপ্লে বোর্ড, যেখানে কিন্তু আমাদের দেখাচ্ছে হচ্ছে দিস ইজ আ ডিসপ্লে বোর্ড, এবং এইখানে আমাদের মানে কি কি টেম্পারেচার চলছে বা এখন কোন জায়গায় সাইকেল রয়েছে সেটা আমরা দেখতে পারবো ওয়ান্স উই স্টার্ট দ্য মিন্স পিসিআর রিঅ্যাকশনস। দিস পোর্শন ইজ নোন অ্যাজ দ্য ওয়েলস। দিস আর দ্য ওয়েলস। ওয়েলস মানে কি, এখানে অনেকগুলো ব্লক হোলস টাইপের রয়েছে, অর্থাৎ এরকম 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 পরপর পরপর রয়েছে। কোনোটা হয় 96 ওয়েলের হয়, 48 ওয়েলসের হয়, বিভিন্ন রকমের যতগুলো ওয়েলস আছে, মানে যতগুলো আমরা পিসিআর টিউব আমরা বসাতে পারবো একসাথে, ততগুলো কিন্তু ওয়েলস এখানে থাকবে। এবং এখানে কি হচ্ছে, এর মধ্যে আমরা পিসিআর টিউবগুলোকে এন্টার করে দিচ্ছি, যার মধ্যে ধরো আমাদের এন্টায়ার জাস্ট আ মিনিট, যার মধ্যে আমাদের এই যে এন্টায়ার যে মাস্টার মিক্সটা যেখানে তৈরি হয়েছিল, দ্যাট ইজ ইন দ্য পিসিআর টিউব, অর্থাৎ দিস ওয়ান হ্যাভিং অল দ্য মাস্টার মিক্সেস, দিস ইজ ইন আ টিউব না। সো এই টিউবটাকে কিন্তু আমরা এই ওয়েলস এর মধ্যে ইনকর্পোরেট করে দিচ্ছি। সো দিস ইজ হাউ এখানে আমরা একসাথে 96 ইভেন আমরা চালাতে পারি, বা কোনো ডাবল ব্লক পিসিআর হয় তাদের কিন্তু একসাথে আরো বেশি করে বসানো যায়। অ্যান্ড দিস পোর্শন, দিস ইজ নোন অ্যাজ দ্য লিড। লিড মানে অর্থাৎ আমরা যদি একটা ওয়েল ধরো রয়েছে এরকম, এখানে যদি আমরা একটা টিউবকে এন্টার করছি, তাহলে টিউবের মাথাটা, এপেন্ড অফ টিউবের মাথাটা এরকম থাকছে, তাহলে এর মাথাটা কিন্তু লিডের একদম সংস্পর্শে থাকছে। বা ঘুরিয়ে যদি আমরা বলি, তাহলে এপেন্ড অফ টিউবটাকে যে আমরা ওয়েলের মধ্যে ইনকর্পোরেট করছি, এর যে ক্যাপ সাইড বা এর যে লিড সাইডে যে জায়গাটা রয়েছে, দ্যাট ইজ দ্য লিড এরিয়া। এই লিডের একটা তাৎপর্য আছে, অর্থাৎ পিসিআর যখন আমরা শুরু করি তখন ফার্স্টে লিডের টেম্পারেচারটাকে 105 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করে দিই। অর্থাৎ এত যদি টেম্পারেচারটা 105 ডিগ্রি, এত যদি হাই টেম্পারেচারে এটা থাকে, তাহলে কি হচ্ছে না, এখানে যদি ইনকেস কোনো ড্রপলেটস লেগে থাকে, তাহলে সেটা যেন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে নিচে সলিউশনের মধ্যে আসে। কারণ নিচে যেখানে ওয়েলটা রয়েছে,
ওয়েলের মধ্যে কিন্তু আমার এন্টায়ার সলিউশনটা রয়েছে। এই ছবিটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, মানে দিস পোর্শন ইজ ইনসাইড দ্য ওয়েল, অর্থাৎ এই যে বাফারটা যতটা রয়েছে দিস পোর্শন ইজ ইনসাইড দ্য ওয়েল। তার মানে ওয়েলের মধ্যে কি টেম্পারেচার হবে সেটা আমরা থার্মোসাইক্লারে সেট করব, এবং সেই রকম ভাবেই কিন্তু এর মধ্যে রিয়াকশন হবে। কিন্তু ধরা যাক কোনো একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ধরো একটা প্রাইমারি, সেটা হয়তো ওপরের দিকটা রয়ে গিয়েছে, সেটা হয়তো নামেনি। তাহলে এর উপরে যত ক্যাপটা রয়েছে এবং তার উপরে থাকছে লিড, তাহলে লিড টেম্পারেচার যদি খুব হাই থাকে তখন উপরে যেটা রয়েছে সেটা নেমে এসে সলিউশনের মধ্যে চলে আসে, সেটা কিনা ফার্দার এনশিওর করছে যাতে আমার অল কি কম্পোনেন্টস দে আর ইন দ্য সলিউশন, রাইট? তাহলে সেই জায়গা থেকে দ্যাট ইজ দি ইম্পর্টেন্স অফ ইনক্রিজিং দ্য লিড টেম্পারেচার টু 105 ডিগ্রি সেন্টিগ্রেড at the start of the PCR experiment. নেক্সট হচ্ছে কি, এবার আমাদের এই ওয়েলে আমাদের টেম্পারেচার কিরকম থাকবে, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম আগে যে পিসিআর এর 3টে বেসিক স্টেপ, একটা হচ্ছে ডিন্যাচুরেশন, তারপর হচ্ছে অ্যানেলিং এবং ফাইনালি হচ্ছে এক্সটেনশন। তাহলে ডিন্যাচুরেশন করার জন্য আমাদেরকে, এবং পুরো কাজটাই যেহেতু আমাদেরকে এখানে করতে হবে হচ্ছে ইউজিং জাস্ট চেঞ্জেস ইন টেম্পারেচার কন্ডিশনস, তাহলে আমাকে ফার্স্ট টেম্পারেচারটা এমন একটা রাখতে হবে হুইচ ইজ কনজেনিয়াল ফর ডিন্যাচুরেশন, অর্থাৎ ডিন্যাচুরেশনের জন্য যেটা হতে পারে যে টেম্পারেচারে, সেইটা হবে আমাদের ফার্স্ট একখানা টেম্পারেচার সেট করতে হবে। সেকেন্ড সেট করতে হবে এমন একটা টেম্পারেচার যেখানে আমাদের সেকেন্ড স্টেপ অর্থাৎ প্রাইমার অ্যানিলিংটা সম্ভব হবে, জাস্ট আ মিনিট, অর্থাৎ প্রাইমার অ্যানিল করতে পারবে, রাইট? অর্থাৎ ফার্স্ট হলো কি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা ভেঙে সিঙ্গেল স্ট্যান্ডার্ড দুটো পার্টে ভাগ করে গেল, তারপরে সেখানে গিয়ে প্রাইমার অ্যানিল করলো ফ্রম দ্য this is the 3' end, this is the 5' end to the 5' to 3' end, এবং তারপরে থার্ড স্টেপ হচ্ছে আমাদের কি এক্সটেনশন, রাইট? তাহলে এক্সটেনশন হচ্ছে সেই টেম্পারেচারটা আমাকে থার্ড স্টেজে দিতে হবে, যেই টেম্পারেচারের মধ্যে ট্যাগ ডিএনএ পলিমারেজ কিন্তু এই প্রাইমারটাকে এক্সটেন্ড করে পুরো ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে কপি করে নিতে পারবে। সো দ্যাট ইজ দ্য লাস্ট অর দি এক্সটেনশন ফেজ, ঠিক আছে? তো দিস ইজ আবার এটা যেমন আমি বললাম দিস ইজ মোস্ট কমন টাইপ অফ পিসিআর মেশিন, কিন্তু এরই আর একটু কিছু অ্যাডভান্সড ভার্সনস থাকে যাদেরকে বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট পিসিআর। অর্থাৎ এই যে ধরো ডিন্যাচুরেশন অফ দ্য ডিএনএ সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচার হবে, এক্সটেনশনের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, বাট এই প্রাইমার অ্যানিলিং যে টেম্পারেচারটা না, এটা কিন্তু আলাদা আলাদা প্রাইমারের আলাদা আলাদা টেম্পারেচারে তারা অ্যানিল করে, এবং আলাদা আলাদা প্রাইমারের আলাদা আলাদা টেম্পারেচারে কেন অ্যানিল করবে তার কারণ হচ্ছে খুব সিম্পল ওয়েতে ভাবো, এটা যখন পরে আমি হ্যান্ডস অনটা করাবো তখন আমি তোমরা নিজে হাতে করলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রাইমারটা কি না, দেয়ার আর শর্ট means oligonucleotide sequences, means basically they are single stranded। এবার তারা যখন তাদের কমপ্লিমেন্টারি সিকোয়েন্সে বাইন্ড করে তখন তাদের নিশ্চয়ই একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে তাদের অ্যাকচুয়ালি ডিন্যাচুরেশনটা হয়, অর্থাৎ প্রাইমারও যদি মিনস কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ডের সঙ্গে বাইন্ড করার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে প্রাইমারের ডিন্যাচুরেশনটা দরকার, এন্ড দেন দ্যাট ইজ নোন অ্যাজ দ্য টিএম অফ দ্য প্রাইমার অর দ্য মেল্টিং টেম্পারেচার অফ দ্য প্রাইমার। না এই মেল্টিং টেম্পারেচারের ওপরে নির্ভর করে থাকে যে অ্যানিলিং টেম্পারেচারটা কত হবে অথবা টিএটা কত হবে। সো অ্যাকচুয়ালি যেটা একটা খুব মিনস বেসিক ওয়েতে যেটা যদি আমরা জেনে থাকি, মানে খুব গ্রস ওয়েতে আমি বলছি, so the annealing temperature that stands means almost less than Tm by say 5 degree centigrade, 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড Tm এর থেকে কম হয়, ঠিক আছে? তার মানে আমরা যখন একটা প্রাইমার ডিজাইন করব, এই কথাগুলো মাথায় রেখো হ্যান্ডস অনের আগে, প্রাইমার যখন ডিজাইন করব তখন আমাদের প্রাইমারের একটা মেল্টিং টেম্পারেচার থাকবে। তাহলে মেল্টিং টেম্পারেচারটা আমি যে ডিএনএ নিয়ে কাজ করছি তাতে প্রাইমার কি নেব, প্রাইমারের সিকোয়েন্স কিরম বাঁচবো, তার উপরে নির্ভর করবে হচ্ছে প্রাইমারের মেল্টিং টেম্পারেচার কত দাঁড়াচ্ছে, এবং মেল্টিং টেম্পারেচার তার উপরে নির্ভর করবে হচ্ছে অ্যানিলিং টেম্পারেচারটা কত, অর্থাৎ মেল্টিং টেম্পারেচার থেকে 5 থেকে 6 ডিগ্রি কমে থাকে হচ্ছে অ্যানিলিং টেম্পারেচার। তার মানে আমরা যদি ধরো পিসিআর রিয়াকশনটা যখন আমরা বসাবো এখানে, ধরো সবকটা কম্পোনেন্ট আমরা ভায়েলের মধ্যে মেশালাম, মিশিয়ে তারপরে এবার যখন আমরা ওয়েলস এর মধ্যে বসাচ্ছি, সেক্ষেত্রে
আমাদের কিন্তু এনশিওর করতে হবে প্রপার একটা অ্যানিলিং টেম্পারেচার। এখানে আমাকে অ্যানিলিং টেম্পারেচারটা তো ইনপুট করতে হবে, কত টেম্পারেচারে মেশিনটা রান করবে ফর অ্যানিলিং দ্য প্রাইমার্স। এবং সেক্ষেত্রে কিন্তু সেই ইনফরমেশনটা আমরা পাবো, আমরা কিরকম প্রাইমার ডিজাইন করেছিলাম, তার টিএমটা কত, তার মেল্টিং টেম্পারেচারটা কত, তার থেকে 5 বিয়োগ করে আমরা পাবো। তাহলে অ্যাজ অফ নাও আমরা কিন্তু থার্মোসাইক্লারের কিরকম ভাবে অপারেশনটা হচ্ছে সেটা আমরা ডিসকাস করলাম। নেক্সট সেই জিনিসটা যেটা আমি বললাম এখনো, সেটাই এখানে দেখো আরেকটুখানি ইলাবোরেট করে বলা আছে, দ্যাট ইজ স্টেপস ইন পিসিআর। ফার্স্ট হচ্ছে ডিন্যাচুরেশন, যেটা আমরা অলরেডি বলেছি, একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি প্রাইমার অ্যানিলিং। হ্যাঁ, প্রাইমার অ্যানিলিং হচ্ছে রিঅ্যাকশন মিক্সচার ইজ কুল টু 54 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো ডিন্যাচুরেশনের সময় কি বলেছে এখানে, 96 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে গরম করতে হয়। অর্থাৎ প্রথমে আমরা লিডটাকে ফার্স্ট স্টেপ করেছিলাম, লিডটাকে 105 ডিগ্রিতে তুলে দিয়েছিলাম, যাতে এনশিওর করার জন্য যে আমাদের কোনো কি কম্পোনেন্ট রিকোয়ার্ড ইন দ্য প্রিসিআর রিঅ্যাকশন সেটা যেন বাইরে না থেকে থাকে, সেটা যেন আমাদের রিঅ্যাকশন মিক্সচারের মধ্যেই এসে থাকে। এবং এই ওয়েলের মধ্যে যে ডিফারেন্ট টেম্পারেচার সেট করবো আমরা ফর ডিন্যাচুরেশন, ফর অ্যানিলিং, ফর এক্সটেনশন, সেইটা যেন ওই কম্পোনেন্টটা যেন পেতে থাকে, রাইট? সো ফার্স্ট স্টেপ হচ্ছে ডিন্যাচুরেশন আমরা কততে করছি না, উই আর ডুইং ইট অ্যাট সে 96 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো 96 ডিগ্রি হতে পারে, অনেকে 94 ডিগ্রি ইউজ করে। হ্যাঁ, সো দ্যাট ইজ কনভেনশনাল ইউজ এটা ফর ডিন্যাচুরিং দ্য ডিএনএ, এন্ড দ্য রেজাল্ট ইজ দ্যাট দ্য ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ব্রেক্স ইনটু টু সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, টু সিঙ্গেল স্ট্যান্ডার্ড মলিকিউলস অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে কি, দ্য রিঅ্যাকশন মিক্সচার ইজ কুল টু 54 ডিগ্রি সেন্টিগ্রেড। আগেন এই 54 ডিগ্রি সেন্টিগ্রেডটা 54ই হবে না 59 হবে নাকি 51 হবে, এটা নির্ভর করছে হচ্ছে প্রাইমারের, যে প্রাইমারটা আমরা ডিজাইন করেছি। তাহলে সেই প্রাইমারের একটা নির্দিষ্ট টিএম থাকবে, তার ভিত্তিতে আমরা টিএটা ক্যালকুলেট করব। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 54 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হতে হয় এটাকে টিএটাকে, তাহলে টিএমটাকে হতে হবে হচ্ছে 59 টু 60 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যানিলিং টেম্পারেচার যেটা আমরা সেট করব। এবং এই সময় কি হবে না, এই সময় প্রাইমারটা বাইন্ড করবে ডিএনএতে। খুব ইম্পর্টেন্ট স্টেপ এই কারণে, তার কারণ হচ্ছে আমরা যখন ধরো ডিএনএ রেপ্লিকেশন থেকে আমরা শুরু করেছি, আমরা বুঝতে পেরেছি যে প্রাইমার না থাকলে ডিএনএ সিনথেসিসটাই পসিবল হবে না। তাহলে প্রাইমার যদি ডিএনএ তে ঠিকঠাক বাইন্ড না করলো, আমরা কিন্তু ফাঁকা দেখবো, মানে কোনো অ্যাম্প্লিফিকেশনই হবে না। তাহলে নেক্সট এসে থাকছে এটা, দ্যাট ইজ দ্য সিনথেসিস অফ নিউ স্ট্র্যান্ডস, সো অর দ্য পলিমারাইজেশন স্টেপ। সো এটাতে হচ্ছে কি, বা এক্সটেনশন স্টেপ, এখানে টেম্পারেচার সেট করা হচ্ছে 72 ডিগ্রি সেন্টিগ্রেডে। অর্থাৎ প্রাইমার্স বাইন্ড করে গেছে, প্রাইমার্স বাইন্ড করার পর দিস ইজ দ্য ট্যাগ পলিমারেজ অর দ্য পলিমারেজ এনজাইম দ্যাট ইজ সিনথেসাইজিং দ্য ডিএনএ ফ্রম দ্য 5 প্রাইম টু দ্য 3 প্রাইম ডাইরেকশন, রাইট? সো দ্য নিউ স্ট্র্যান্ড সিনথেসিস ইজ টেকিং প্লেস। প্রাইমার্স কি এখানে বলা হয়েছে যে শর্ট অলিগোনিউক্লিওটাইডস, যেটা জেনারেলি সিঙ্গেল স্ট্যান্ডার্ড অলিগোনিউক্লিওটাইডস, যারা কিনা 20 to 30 বেসেস এর হয় এবং hybridized to a particular nucleic acid target, and this annealing temperature is calculated carefully to ensure the primers bind only to the desired DNA sequences. আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমি বলে রাখি তোমাদেরকে, হ্যান্ডসনের সময় আরেকটু ডিটেল করা যাবে ওটা, কিন্তু এখন শুনে থাকলে তোমাদের মাথায় থাকবে ওটা। দ্যাট ইজ, একটা প্রাইমার যখন আমরা ডিজাইন করব, আমি বললাম কি ফার্স্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের দেখতে হবে, দ্যাট ইজ দ্য টিএম অর দ্য মেল্টিং টেম্পারেচার অফ দ্য প্রাইমার। তাহলে টিএমটা যেরকম হচ্ছে তার উপরে নির্ভর করবে প্রাইমার কোন জায়গায় অ্যানিল করবে। সেকেন্ড, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের কনসিডার করতে হবে, দ্যাট ইজ দ্য জিসি কন্টেন্ট অফ দ্য প্রাইমার। অর্থাৎ প্রাইমার বিং অ্যান নিউক্লিওটাইড সিকোয়েন্স, ইট ইজ মেড আপ অফ এ টি জি সি অ্যান্ড অল, এটাই তো ডিফারেন্ট সিকোয়েন্সে থাকবে। নাও অ্যাজ ইউ নো যে এ বা টি দে বাইন্ড with the complementary strand with 2 bonds, right? 2 hydrogen bonds. But G অথবা C they hybridize with 3 hydrogen bonds. তাহলে 3 hydrogen bonds দিয়ে যারা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের সঙ্গে বাইন্ড করছে, ওকে, যারা 3 হাইড্রোজেন বন্ড দিয়ে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের সঙ্গে বাইন্ড করছে, তাদের বাইন্ডিংটা অনেক বেশি স্ট্রং হবে দ্যান দ্যাট of the bases which are binding by 2 hydrogen bonds. এবং যেহেতু এটা এই রকম হচ্ছে, ওই জন্য কোনো একটি প্রাইমার
যার মধ্যে জি আর সি এর কন্টেন্টটা বেশি থাকবে, কোন একটা প্রাইমার সিকোয়েন্স যার মধ্যে জি আর সি এর কন্টেন্টটা বেশি থাকবে, তার কিন্তু মেল্টিং টেম্পারেচারটা হাই হবে। তো সুতরাং তাকে কিন্তু হায়ার অ্যানিলিং টেম্পারেচার সেট বাইন্ড করানোর জন্য। ওয়ারাস কোনো প্রাইমার যাদের জিসি কন্টেন্টটা কম, তাদের কিন্তু লোয়ার মেল্টিং টেম্পারেচার হবে। ওকে, করেসপন্ডিংলি অ্যানিলিং টেম্পারেচারটাও কম হবে। নাও আরো একটা ইম্পর্টেন্ট কথা যেটা মাথায় রাখার, যেটা হচ্ছে যত হায়ার টেম্পারেচারে প্রাইমারটা অ্যানিল করতে পারবে, যত হায়ার টেম্পারেচারে প্রাইমারটি অ্যানিল করতে পারবে, তত কিন্তু তাদের বাইন্ডিং স্পেসিফিসিটিটা পারফেক্ট হবে। অর্থাৎ হাই টেম্পারেচার মানে হাই স্ট্রিনজেন্ট একটা কন্ডিশনের মধ্যে প্রাইমার যদি তার টেমপ্লেট ডিএনএ কে খুঁজে পেয়ে বাইন্ড করে, তাহলে কিন্তু সেই বাইন্ডিংটা হচ্ছে খুব স্পেসিফিক বাইন্ডিং। আর যদি যদি মানে কম অ্যানিলিং মানে কম টেম্পারেচার যদি প্রাইমার বাইন্ড করে, মতলব যার অ্যানিলিং টেম্পারেচারটা কম রয়েছে, তাদের কিন্তু কিছু নন স্পেসিফিক বাইন্ডিংও হয়। এবং নন স্পেসিফিক বাইন্ডিং হলে রেজাল্টটা কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমরা অ্যাম্প্লিফিকেশন পাবো কিন্তু আমাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা পাবো না, রাইট? দেয়ার উড বি নন স্পেসিফিক অ্যাম্প্লিফিকেশন। রাইট, সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট অকার্স। এবং সেক্ষেত্রে আমাদের মেল্টিং টেম্পারেচার অফ দ্য প্রাইমার এটাকে কনসিডার করাটা কতটা ইম্পর্টেন্ট, এবং করেসপন্ডিংলি অ্যানিলিং টেম্পারেচারটা সেই রকম ভাবে ডিটারমাইন করাটা কতটা ইম্পর্টেন্ট হচ্ছে ফর দ্য সাকসেস অফ দ্য পিসিআর এক্সপেরিমেন্ট, দ্যাট ইজ বিন মেনশনড ওভার হিয়ার। সো দিস ইজ দ্য বেসিক স্টেপ অফ দ্য পিসিআর, রাইট? এখানে ধরো আমরা এখান থেকে স্টার্ট করছি, একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ নিয়ে স্টার্ট করলাম। সেখানে ফার্স্টে যখন ডিন্যাচুরেশন হচ্ছে, দে আর মিনস ব্রেকিং ডাউন ইনটু টু সিঙ্গেল স্ট্র্যান্ডেড ফ্র্যাগমেন্টস, এবং তারপরে দেয়ার ইজ দ্য প্রাইমার অ্যানিলিং। প্রাইমার অ্যানিলিং দেখবে সবসময় 3' এন্ড থেকে কিন্তু প্রাইমার অ্যানিলিং হয়, কারণ 3' এন্ড বলেই এটা 5' এন্ডে থাকবে এবং 3' ওয়েস্টটা এদিকে ওপেন থাকবে এবং পলিমারাইজেশনটা এইভাবে হতে থাকবে, রাইট? তাহলে তারপরে হচ্ছে প্রাইমার অ্যানিলিং ইন দ্য বোথ দ্য স্ট্র্যান্ডস হয়ে গেল, প্রাইমার অ্যানিল করলো, তারপর হচ্ছে এক্সটেনশন, রাইট? এবং সেই সাইকেলটা চলতে থাকছে। বাট ওয়েট, হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? প্রথমত আমরা যদি এক্সটেনশনের কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু একটা রাউন্ড অফ একটা পিসিআর সাইকেলের 1 রাউন্ড অফ রেপ্লিকেশন হওয়ার পর একটা মলিকিউল থেকে হয়েছে 2টো, রাইট? তারপরে 2টো থেকে হচ্ছে 4টে থেকে 8টা, অর্থাৎ 2 to the power n অ্যাম্প্লিকনস আর প্রডিউসড। তার মানে আমি যদি 30 সাইকেলস এর পিসিআর বসাই, তাহলে কিন্তু এখানে প্রোডাক্টের কতটা হবে না 2 to the would be 2 to the power 30, right? This would be the amount of product that is generated. So 2 to the power 30, you can understand it is in billions, right? It is means a humongous amount. But one thing is to be considered over here. অর্থাৎ এই ছবিটা ভালো করে দেখো তোমরা। আমরা ধরা যাক আমার তো এই স্ট্র্যান্ডটা আমি এতটাকে অ্যাম্প্লিফাই করতে চাইছি, কিন্তু এখানে দেখো অ্যাম্প্লিফিকেশনটা তার থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এগিয়ে চলে যাচ্ছে। হোয়াট ইজ দিস হ্যাপেনিং অ্যান্ড ওয়াই ইজ দিস সো হ্যাপেনিং? তার কারণটা হচ্ছে, ধরো দিস ইজ আ লিনিয়ার স্ট্র্যান্ড অফ ডিএনএ, আমি তার মধ্যে এই পোর্শনটাকে অ্যাম্প্লিফাই করতে চাইছি, তাহলে স্বাভাবিকভাবেই আমি একটি প্রাইমার বসাবো এখানে আর একটি প্রাইমার বসাবো এখানে। বাট আফটার দ্য ফার্স্ট রাউন্ড অফ রেপ্লিকেশন, এই প্রাইমার তো মানে এক্সটেনশন করে দেবে পুরোটাই, এবং এদিক থেকেও এক্সটেনশন হয়ে যাবে পুরোটা, রাইট? সো দ্যাট ইজ নট মাই ডিজায়ার্ড ফ্র্যাগমেন্ট। এরপরে যখন সেকেন্ড রাউন্ড অফ মিনস পলিমারাইজেশনে যখন আমরা আসছি, সেকেন্ড সাইকেলে যখন আমরা আসছি, তখন সেকেন্ড প্রাইমারটা যেহেতু নতুন স্ট্র্যান্ড এখানে তৈরি হয়েছে, সেকেন্ড প্রাইমারটা বসবে এই জায়গাতে, রাইট? এবং সেকেন্ড প্রাইমারটাও এখান থেকে এইভাবে করে দিল, এবং ফার্স্ট প্রাইমার তো এখানেই যেহেতু স্টার্ট হয়েছে, তো সুতরাং এতটাই করলো। বাট সেকেন্ড প্রাইমার কিন্তু আরো এগিয়ে দিল। ওকে, সিমিলারলি এই জিনিসটাও হবে এখানে। তাহলে আফটার 2 সাইকেলস আমরা কিন্তু পাবো যে দুটো এন্ডস অফ দ্য ডিএনএ দে উড বিকাম অ্যালাইনড, রাইট? তাহলে the specific fragment is generated after 3 cycles, from the 3 cycles, right? তাহলে actual
যে আমার স্পেসিফিক ফ্র্যাগমেন্ট উড বি রিসিভড, দ্যাট ইজ 2 to the power n minus 2। বোঝা গেল? যদি আমরা 30টা সাইকেল দিই তাহলে প্রথম দুটো জায়গায় যেহেতু দেয়ার ইজ এক্সটেনশন অফ দ্য প্রাইমার অ্যাক্টিভিটি, মানে প্রাইমার যেহেতু তোমার অ্যাডিশনাল এরিয়া সিনথেসিস করে দিচ্ছে, দোজ ফ্র্যাগমেন্টস আর নট মাই ডিজায়ার্ড ওয়ান্স, রাইট? তাহলে 30 সাইকেল যদি আমি দিই তাহলে ফলোইং 30 সাইকেলস অফ রেপ্লিকেশন, 30 সাইকেলস অফ দ্য পিসিআর, যেখানে ডিএনএ রেপ্লিকেশন যখন হতে থাকছে তখন কিন্তু আমরা আমাদের ডিজায়ার্ড ফ্র্যাগমেন্ট পাচ্ছি না প্রথম দুটি সাইকেলে। এবং তারপরে যখন আমরা কন্টিনিউ করে যাচ্ছি তখন থার্ড সাইকেল থেকে আমরা আমাদের ডিজায়ার্ড, দ্যাট ইজ দি স্পেসিফিক রিজনটাই কিন্তু অনলি তখন অ্যাম্প্লিফাইড হচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের টোটাল অ্যাম্প্লিকনের অ্যামাউন্ট কতটা হবে? 2 to the power n minus 2। ওকে, তাহলে যদি 30 সাইকেলস দিই দেন ইট উড কাম, দ্য স্পেসিফিক অ্যাম্প্লিকেশন উড বি 2 to the power 28, right? So this is the means the amount of product that is generated in a PCR, through a PCR। তাহলে সেই জায়গা থেকে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু কতটা ইম্পর্টেন্ট এটা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ মিন্স কতটা হিউজ অ্যামাউন্টে অ্যাম্প্লিফিকেশন হয়ে যাচ্ছে। একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। একটা সেল, সেখানে যদি কোনো একটা ডিএনএ সিকোয়েন্সের যদি একটা ইউনিক কপি থাকে তাহলে সেটাকে ডাবল কপি করতে গেলে সেলটাকে ডিভাইড করতে হবে, রাইট? এবং এই রকম ভাবে এইটা মিন্স যদি একটা পিসিআর যতটা অ্যাম্প্লিফিকেশন এনে দিচ্ছে তাহলে জিনোমের কিন্তু অতগুলো কপি আনতে গেলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কত সাকসেসিভ ডিভিশনস, কত হিউজ অ্যামাউন্টের ডিভিশন হতে হবে। বাট সেখান থেকে বা ধরো আমরা যদি কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে কোনো একটা প্লাজমিডে একটা সিঙ্গেল কপি একটা কোনো জিনকে ক্লোন করতে চাইছি, তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো কি যে সেই ব্যাকটেরিয়াকে আমাদের এই 2 to the power 28 এই এত কপি আনতে গেলে ঠিক এতগুলো টাইমস, মানে এতগুলো টাইমস একে ডিভাইড করতে হবে ওই অ্যামাউন্টের প্রোডাক্ট জেনারেট করতে গেলে। হাউএভার এটা কিন্তু একটা মেশিনে আমরা বসিয়ে উইদিন আ ডিপেন্ডিং আপন দ্য লেন্থ অফ দ্য ডিএনএ টু বি অ্যাম্প্লিফাইড আমরা মোটামুটি রাউন্ড অ্যাবাউট 3 আওয়ার্স এর মধ্যে আমরা কিন্তু এতটা হিউজ অ্যামাউন্টের একটা অ্যাম্প্লিফিকেশন পেয়ে যাচ্ছি, রাইট? So that is the essence, or that is the efficiency, or that is why I said that this is one of the very great discoveries of the 20th century. So this is how the thermal cycler, this is how actually this is how the কার্ভ অ্যাকচুয়ালি লুকস, মানে যে টেম্পারেচার আপ ডাউন করছে সেইটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে সেটা এরকম দেখতে লাগবে। অর্থাৎ ফার্স্ট দেয়ার উড বি সাম, আমরা লিড দিয়ে দেবো, সেখানে দেওয়া নেই, এখানে দেখানো নেই, সেটা হচ্ছে প্রথমে আমরা লিড টেম্পারেচার দেবো, তারপর হচ্ছে আমরা ইনিশিয়াল ডিন্যাচুরেশন দেবো। লিড ইজ অফ 105 ডিগ্রি, ইনিশিয়াল ডিন্যাচুরেশন হচ্ছে 95 ডিগ্রি দিলাম। তারপরে আমরা আসছি সাইকেলে হচ্ছে 95 ডিগ্রিতে ধরো 1 মিনিট দিলাম। তারপরে চলে আসছে আমাদের প্রাইমার অ্যানিলিং, সেই অ্যানিলিং যদি এখানে 55 ডিগ্রি হয় তাহলে 55 এ 1 মিনিট। এবং তারপরে আসছে হচ্ছে এক্সটেনশন যদি আমরা 72 এর হয় তাহলে 72 তে 1 মিনিট। এবং এই করে তারপর আমরা ফাইনাল এক্সটেনশন দিয়ে শেষ করব, রাইট? অনেকে আছে ফাইনাল এক্সটেনশনের পর যদি সিঙ্গেল প্রোডাক্ট নিতে চায় তাহলে ওটাকে আরেকবার হাই টেম্পারেচারে তুলে দিয়ে ছেড়ে দেয়, এখানে যেটা দেখানো হয়েছে, রাইট? অর্থাৎ অথবা আমরা যেটা করি যে ফাইনাল এক্সটেনশনও আমরা 72 তে রাখি এবং 72 তে রাখার পর তারপর আমরা নিয়ে চলে আসি এখানে হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে একদম ঠান্ডা হয়ে যায় পিসিআর ওয়েলস গুলো, ঠিক আছে? সেখানে আমরা একটা আনডিফাইন্ড টাইমের জন্য রেখে দিই। আনডিফাইন্ড টাইম মানে ওখানে যতক্ষণ মেশিনটা অন থাকবে ততক্ষণ ওটা 4 ডিগ্রি হয়েই থাকবে। এবং যখন ধরো আমাদের হয়ে গেল কনভিনিয়েন্ট তখন আমরা ওই 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওটাকে তুলে নিলাম, তুলে নিয়ে তারপর 11 স্টিল ইলেকট্রোফোরেসিসে আমরা সেটাকে রান করি ফ্র্যাগমেন্ট গুলো তাদের কিরকম হচ্ছে সেটা দেখার জন্য। অর্থাৎ এখানে সেই জিনিসটা দেওয়া রয়েছে। ধরো আমরা যেটা বলছিলাম যে ফার্স্টে একটা ইনিশিয়াল ডিন্যাচুরেশন থাকবে, লিড তো হাই লিড দিয়ে আমরা স্টার্ট করছি, তারপরে ডিন্যাচুরেশন, দেন প্রাইমারি অ্যানিলিং, হ্যাঁ, তো এক্সটেনশন অ্যান্ড তারপরে হচ্ছে রিপিটস থাকবে, রাইট? এক্সটেনশনের পরে আবার যাচ্ছে গো টু স্টেপ 3। কবার রিপিট করবে না আমরা কটা সাইকেল চালাতে চাইছি, তার মানে কত ফোল্ড আমরা ওটাকে অ্যাম্প্লিফাই করতে চাইছি, কতটা বাড়াতে চাইছি তার উপর নির্ভর করবে হচ্ছে কটা সাইকেলস দেবো। অর্থাৎ আমি আগের বারে বলেছিলাম 2 to the power 28 স্পেসিফিক প্রোডাক্টস পেতে গেলে আমাদের কিন্তু এখানে 30 সাইকেলস দিতে হবে, রাইট? নেক্সট হচ্ছে এখানে ধরো এখানে 40 ওরা 38 বের করতে চেয়েছে, ওই জন্য 40 মোর টাইমস মানে 40 সাইকেলস দিয়েছে। জেনারেলি 25 to 35 সাইকেলস থাকে। আর তারপরে থাকছে হচ্ছে ফাইনাল এক্সটেনশন যেটা আমি বললাম এখানে, অ্যান্ড রেস্ট করে দিতে হবে কোথায় না
4 ডিগ্রি সেন্টিগ্রেডে। So machine once the reaction is done, একবার ধরো means just a minute, there is a cramp. So once the reaction is done মেশিনে, তারপরে ধরো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা এসে ধরো মিন্স যখন আমাদের ভায়েলস গুলো রয়েছে, তারপর আমরা ভায়েলসটাকে তুলে নিলাম, তুলে নিয়ে আমরা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস করব, যেখানে ধরো জেল ম্যাট্রিক্স এর মধ্যে আমরা ডিএনএ কে যদি ইনটু দ্য জেল লেন্স আমরা যদি ওয়েলসে যদি আমরা লোড করে দিই, তাহলে ডিএনএ বিং নেগেটিভলি চার্জড, তাহলে আমরা যদি এটাকে একটা ইলেকট্রিক্যাল ফিল্ডে দিই, তাহলে ইট উড মাইগ্রেট ফ্রম দ্য নেগেটিভ টু দ্য পজিটিভ এন্ড। হ্যাঁ, অ্যান্ড thereafter আমরা যদি ইথিরিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করি, তাহলে কিন্তু আমরা the DNA bands কে DNA কে ব্যান্ড আকারে দেখতে পারবো, and they would be fluoresced when observed under the UV light. তাহলে রেজাল্টটা কিরকম হবে না, ধরো আমরা দুটো অর্গানিজমের মধ্যে পার্থক্য দেখতে চাইছি, অর্থাৎ দুটো অর্গানিজমকে আমাদের দেখে মনে হচ্ছে এক, রাইট? এবার আমরা দেখতে চাইছি যে ওদের আমাদের ধরো আমরা জানি যে একটা নির্দিষ্ট প্রাইমার্স, সেট অফ প্রাইমার্স বা নির্দিষ্ট পেয়ার অফ প্রাইমার্স, আমি যেটা বলেছিলাম প্রাইমার্স দে কাম ইন পেয়ার্স, একটা ফরওয়ার্ড একটা রিভার্স থাকবে। তাহলে নির্দিষ্ট পেয়ার অফ প্রাইমার দিয়ে আমি জানি যে ওদের হচ্ছে অ্যাম্প্লিকন সাইজটা এতটা হবে, ধরো আমি এটা বলছি ধরো 500 বিপি, 500 বেস পেয়ার অ্যাম্প্লিফিকেশন হবে। এবার আমার যেটা টেস্ট অর্গানিজম, সেটাকেও যখন আমি নির্দিষ্ট প্রাইমার দিয়ে আমি যখন টেস্ট করলাম, দেখা গেল ওখানে কিন্তু ওই অ্যাম্প্লিফিকেশনটা হচ্ছে না, ওখানে হচ্ছে সে 750 বিপিতে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। তাহলে আমার মরফোলজিক্যালি দেখতে এক বা হয়তো একই জায়গায় গ্রো করছে, সব দিক দিয়ে আমার দেখে সমান মনে হচ্ছে, কিন্তু আমি এই ধরনের একটা মলিকুলার টেকনিক যখন আমি ব্যবহার করছি, এটা করে আমি বুঝে যাচ্ছি নো, দে আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট, দে আর নট দ্য সেম। ঠিক আছে, তার মানে সেই জায়গা থেকে দিস ইজ দি মানে আমি তো একটা সিম্পল এক্সাম্পল দিলাম যে দুটো স্পিসিস দুটো মিন্স অর্গানিজমের মধ্যে যদি ভেরিয়েশন স্টাডি করতে হয়। এছাড়া আরো বেশ কিছু অ্যাপ্লিকেশনস আছে যেটা আমরা প্রেজেন্টেশন একদম শেষ পোর্শনে এসে তখন আমরা স্টাডি করব। এছাড়াও ধরো এক্সপেরিমেন্টালিও আমাদের বিভিন্ন জায়গায় ধরো কোনো একটা জায়গায় কোনো একটা প্লাজমিড রয়েছে, সে দিস ইজ দ্য প্লাজমিড, রাইট? নাও এর মধ্যে যদি আমার কোনো একটা ইনসার্ট ঢোকে, ইনসার্টটা ধরো 1 কেবি ইনসার্ট, রাইট? আর এন্টায়ার প্লাজমিডটা হচ্ছে সে 3 কেবির। তাহলে যদি আমি শুধু প্লাজমিডটা নিয়ে কাজ করতাম, সে দিস ইজ দ্য এন্টায়ার প্লাজমিড অফ দ্য 3 কেবি, এবং সেইটার যদি আমি দুটো প্রাইমার নিয়ে আমি যদি সেটাকে অ্যাম্প্লিফিকেশন করতাম, তাহলে আমার অ্যাম্প্লিকনটা আসতে হচ্ছে কত, 3 কেবি। এবং যখনই প্রাইমার এখানে থাকবে, মানে যখনই আমার ইয়ে করবো, আমি যদি এন্ড টু এন্ড এরকম ভাবে যদি আমি করতে পারি, এন্ড টু এন্ড যদি অ্যাম্প্লিফিকেশন করতে পারি, দেন দিস উড বি 4 কেবি, রাইট? তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমরা কোনো একটা ইনসার্ট ঢুকেছে কিনা একটা কোনো জায়গায়, হ্যাঁ, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। রাদার এটা অ্যাকচুয়ালি ইনভার্স ওরিয়েন্টেশন হবে, আমি এটাকে ইনভার্স পিসিআর এর মতো করে ফেললাম। ঠিক আছে, সো কোনো একটা তাহলে 3 কেবির ফ্র্যাগমেন্ট ধরো এক জায়গায় ব্যান্ড দিচ্ছে, 4 কেবির ফ্র্যাগমেন্ট তার উপরে ব্যান্ড দেবে। তার মানে আমরা কিন্তু ধরো একখানা কোনো একটা এক্সপেরিমেন্টে আমার অ্যাকচুয়ালি ক্লোনিংটা সাকসেসফুল হয়েছে কিনা, সেটা কিন্তু আমরা এই ব্যান্ডের শিফট দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। সো দ্যাট ইজ আনাদার অ্যাপ্লিকেশন। পিসিআর এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ খুব ছোট করে বলা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে স্পেসিফিক অ্যান্ড সেন্সিটিভ। হ্যাঁ, এটা তো আমরা অনেকক্ষণ বারবার ধরে বলে যাচ্ছিলাম, প্রাইমার একদম স্পেসিফিক্যালি বাইন্ড করতে হবে এবং সেক্ষেত্রে খুব একটা সেন্সিটিভ টেকনিক থাকবে। ফার্স্ট তো অবভিয়াসলি, তার কারণ হচ্ছে ওই 2 to the power 28 2 to the power 30 মলিকিউলস আমরা অ্যাম্প্লিফাই করে দিচ্ছি উইদিন আ স্প্যান অফ 30 মিনিটস বলছে 3 আওয়ার্স, or 2.5 hours. So it is undoubtedly a fast technique. Safe and usually not necessary to use radioactive material. অর্থাৎ বেশ কিছু মলিকুলার বায়োলজি টেকনিক্স থাকে যেখানে আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ইউজ করতে হয় এবং সেখানে দোজ আর ভেরি মাচ হ্যাজার্ডাস, রাইট? তো পিসিআর এর ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু দরকার নেই। নেক্সট পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো স্মল অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ রিকোয়ার্ড পার টেস্ট, স্মল অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ রিকোয়ার্ড। অর্থাৎ ধরো কোনো একজন পেলিওবোটানিস্ট, রাইট? সে তো মানে প্রাগৈতিহাসিক যুগের থেকে সে এখন ফসিলস নিয়ে কাজ করছে। হয়তো দেখা গেল সার্টেন পোর্শন অফ দি অর্গানিজম মিনস এমন ভাবেই ধরো ফসিলাইজড হয়েছে যে কিছুটা একটুখানি
মিনস ডিএনএ সেখান থেকে পাওয়া গেল, রাইট? সো সেটা থেকে কিন্তু পিসিআর করে অ্যাকচুয়ালি সেইটাকে যদি বাল্ক কোয়ান্টিটিতে যদি না আগে ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু সেটা নিয়ে ফার্দার কাজ করা যাবে না। অর্থাৎ আমি যদি এমন কোনো একটা মিনস কাজ করতে চাইছি যেখানে ধরো আমার ডিএনএটা লাগবে, কিন্তু আমি ধরো ফার্স্ট রাউন্ডে ডিএনএটাকে নিয়ে কাজ করলাম এবং এক্সপেরিমেন্টটা কোনোভাবে হয়তো ফেল করলো, তাহলে সেই জায়গা থেকে ডিএনএটাই আমার চলে গেল। তো সুতরাং ফার্স্ট কাজ হচ্ছে ডিএনএটাকে একটা হিউজ অ্যামাউন্টে মাল্টিপ্লাই করে নেওয়া। যারা জুরাসিক পার্ক সিনেমাটা দেখেছো তারা কিন্তু এই মিনস হয়তো একটুখানি বুঝতে পারবে আমি কি কোন জায়গাতে বলতে চাইছি, যে ওখানেও কিন্তু দেখিয়েছিল যে একটি অ্যান্ট সেটা কোন একটা ডাইনোসরের থেকে মানে ব্লাড নিয়ে তারপরে সে একটা অ্যাম্বার ফসিলাইজড হয়ে গেছে। এবার দেখাচ্ছে যে ওই মসকিটোর ভেতর কিন্তু যেহেতু সঙ্গে সঙ্গে মসকিটোটা এই ব্লাডটা খেয়েছিল ডাইনোসরের, তো সেই জায়গা থেকে ওর ভেতরের থেকে যখন ব্লাডটাকে নিয়ে সেখান থেকে ডাইনোসরের ডিএনএ পাওয়া গেছে। অ্যাকচুয়ালি হয় না এটা, কিন্তু সাইন্টিফিক কনসেপ্টটা ওই স্টিভেন স্পিলবার্গের মতো খ্যাতনামা ডাইরেক্টর বলেই এত সুন্দরভাবে কনসেপ্টটাকে প্রেজেন্ট করেছিলেন, বাট অ্যাকচুয়ালি হয় না। হয় না তার কারণ হচ্ছে যখনই ও মিনস ব্লাডটা নিয়ে নিচ্ছে, মসকিটোর ভেতরে যে সেলুলার নিউক্লিয়াসেস রয়েছে তারা কিন্তু ডিএনএটাকে আর ইন্ট্যাক্ট রাখবে না। বাট স্টিল হোয়াট এভার, কনসেপ্ট ওয়াজ শোন ইন আ গ্রেট ওয়ে এবং দ্য ফিল্ম বিকেম আ ফেনোমেনন, রাইট? So that is how means the very small amount of DNA is required per reaction এবং সেটাকে একটা হিউজ অ্যামাউন্টে অ্যাম্পলিফিকেশন করে দিচ্ছে। ডিটেকশন অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস, এন্ড নট অনলি ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস, অ্যাকচুয়ালি যে কোনো অর্গানিজমেরই প্রপার ডিটেকশন কিন্তু পসিবল বাই দিস মেথড। নেক্সট হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজেস অফ পিসিআর। না, টেকনিক্যাল সেটিং আপ অ্যান্ড রানিং রিকোয়ার্স হাই টেকনিক্যাল স্কিলস অ্যান্ড কস্ট, অর্থাৎ মেশিন বলো রিয়েজেন্টস বলো যে কোনো ল্যাবে এটা পসিবল হবে না, দ্যাট রিকোয়ার্স সাম এস্টাবলিশমেন্ট কস্ট, এক্সাক্ট। তো সেই জায়গা থেকে দোজ আর দি মিনস প্রবলেমস। নেক্সট, ডিএনএ যদি কন্টামিনেশন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। ট্যাগ পলিমারেজ ইজ এক্সপেন্সিভ, আর হচ্ছে কি ইন্টারনাল কন্ট্রোল রাখতে হবে এবং ফলস রিয়াকশনস, অর্থাৎ আমরা যদি অ্যানিলিংটাকে ঠিকঠাক ভাবে না ডিজাইন করতে পারি, না ডিভাইস করতে পারি, তাহলে কিন্তু প্রবলেম, তাহলে কিন্তু ফলস পজিটিভস আসবে। অর্থাৎ যাদেরকে আমার দেখে মনে হবে পজিটিভ রয়েছে, যারা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ নয়। তার কারণ হচ্ছে ডিউ টু ইমপ্রপার অ্যানিলিং দে উড অ্যাম্পলিফাই দ্য ডিএনএ বাট দে আর নট দ্য স্পেসিফিক ওয়ান্স। নেক্সট পোর্শনটা একটু বড় আছে, কিন্তু যেহেতু এটা ধরো অনেকক্ষণ ধরে চলছে তো আমি খুব বেশি ডিটেল করব না, আমি একটু তাড়াতাড়ি বলবো এগুলো। যেটা হচ্ছে পিসিআর, তো এটা তো বেসিক পিসিআর এর আমরা দেখলাম, মানে দ্যাট ইজ পিসিআর এর কি রকম ভাবে করা হয়, মেথোডোলজিটা কি, এবং মানে তার কি কি সুবিধা হতে পারে। কিন্তু এই পিসিআর এরও ইমপ্রুভমেন্ট প্রচুর হয়েছে। অর্থাৎ পিসিআর টেকনিকটাকে ইউজ করে তার অনেক ভেরিয়েন্টস ডেভেলপ করা হয়েছে এই কারণে যাতে আমার নির্দিষ্ট কিছু টার্গেট লক্ষ্য রেখে পিসিআর টেকনিকের ইমপ্রুভমেন্ট করা হয়েছে। সো দোজ আর নোন অ্যাজ দ্য ভেরিয়েন্টস অফ দ্য পিসিআর ডিজাইন, রাইট? এখানে এদের কিছু কারণ বলা হয়েছে, যেটা ধরো কন্টামিনেশন কম করে, আরএনএ থাকলে আরএনএ থেকে যদি ডিএনএ তৈরি করতে হয় সেটা কিভাবে করা যায়, তারপরে হচ্ছে কি অ্যাম্পলিফিকেশনের কোয়ালিটি কিরকম হচ্ছে, কোনো মিউটেশন যদি ডিটেক্ট করতে চাই, তারপরে যদি কোনো মিউটেশন আমি ইন্ট্রোডিউস করতে চাই কোনো একটা কিছুর মধ্যে, এগুলো সবই আজকের দিনে পসিবল। অর্থাৎ ইউ ক্যান বেসিক্যালি প্লে উইথ দ্য ডিএনএ সিকোয়েন্স ইফ ইউ হ্যাভ দিস মিনস নলেজ অফ দিস লেভেল, রাইট? সো এইভাবে তুমি কিন্তু তখন তোমার ডিজায়ার্ড এন্টিটি তুমি কিন্তু ডেভেলপ করতে পারো। ফার্স্ট যেটা এক্সাম্পল দিচ্ছে দ্যাট ইজ নেস্টেড পিসিআর। নেস্টেড পিসিআর মানে কি? নেস্ট মানে কি? যারা ধরো ওনার পাখি যখন বাসা বাঁধে তাকে আমরা বলি নেস্ট। অর্থাৎ বলছে যে প্রাইমার তো ভাই আমরা অ্যানিলিং করছি, কিন্তু প্রাইমার যদি ঠিকঠাক ভাবে না অ্যানিল করে তাহলে তো এখানে সমস্যা, আমার তো মিস প্রাইমিং হচ্ছে, ভুলভাল অ্যাম্পলিফিকেশন হচ্ছে। তো সেটাকে তখন বৈজ্ঞানিকরা ভাবলো যে না, তাহলে আমরা সেইটাকে সার্কামভেন্ট করার জন্য একটা নতুন টেকনিক আমরা বের করি, দ্যাট ইজ নেস্টেড পিসিআর। তো নেস্টেড পিসিআর এ কি হচ্ছে না, দুটো সেট অফ প্রাইমারে কাজ হচ্ছে, অর্থাৎ 2 পেয়ার্স অফ প্রাইমারে। প্রথম সেটটা কি করছে, ধরো এখানে যেটা দেখাচ্ছে, যদি আমরা এইটা যদি আমার টার্গেট সিকোয়েন্স হয়, প্রথম সেটটা কিন্তু আউটার প্রাইমার্স, মানে এতটা বড় একটা সিকোয়েন্সকে অ্যাম্পলিফাই করছে। এবার এতটা বড় সিকোয়েন্স যখন অ্যাম্পলিফাই হয়ে গেল, তারপরে আমার নেক্সট সেটে কিন্তু আমার টার্গেট প্রাইমার গুলো আসছে, রাইট? অর্থাৎ টার্গেট প্রাইমার গুলো এসে তখন আমার টার্গেট সিকোয়েন্সটাকে বের করছে।
অর্থাৎ আমি যদি একটা প্রাইমার ইউজ করতাম, একটা প্রাইমার পেয়ার ইউজ করতাম, তাহলে সে যদি ভুল সিকোয়েন্স দিত, তার মধ্যে থেকে কিন্তু আমার নেক্সট যে টার্গেট সিকোয়েন্সের যে প্রাইমার গুলো, সেকেন্ড সেট অফ প্রাইমার্স, তারা কিন্তু কখনোই বাইন্ড করতে পারতো না, রাইট? অর্থাৎ প্রথমটা হচ্ছে আউটার প্রাইমার একটা ব্যবহার করতে হবে, এবং তারপরে তার যে অ্যাম্প্লিকনটা বেরোলো তার মধ্যে আমরা ইনার প্রাইমারটা দেবো, দিয়ে আমরা আমাদের টার্গেট সিকোয়েন্সটাকে অ্যাম্প্লিফাই করাবো। সো দিস ইজ নেস্টেড পিসিআর। হট স্টার্ট পিসিআর, যেটা ধরো আমরা ওই লিড টেম্পারেচার বাড়ানোর মতো আমরা বলেছিলাম, সেই রকমটাই অনেকটা। অর্থাৎ কি দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে যে লিডের মধ্যে যদি কিছু লেগে থাকে, তাহলে আমরা যদি খুব হাই লিড দিয়ে স্টার্ট করি, তাহলে দ্যাট ইজ দ্য হট স্টার্ট পিসিআর। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, এইটা কিন্তু নেমে চলে আসছে রিয়াকশন মিক্সের মধ্যে, রাইট? অল্টারনেটিভলি আরেকটা করা যায় কি না, ধরো এখানে যে কোনো একটা কম্পোনেন্ট, জেনারেলি ট্যাগকে রাখা হয়, ট্যাগ পলিমারেজটাকে আমি কোনো একটা অ্যান্টিবডি বাইন্ড করে হয়তো লেনের ওয়েলের মধ্যে দিয়ে দিয়েছি, একদম লাস্টে ওটা মিশবে। এবার যখন ওয়েল টেম্পারেচার যখন বাড়ছে, তখন অ্যান্টিবডিটা ডিজলভ করে যাবে, মানে অ্যান্টিবডিটা ভেঙে যাবে। অ্যান্টিবডি যেই ভেঙে গেল, ট্যাগটা চলে এলো সলিউশনের মধ্যে, রিয়াকশন স্টার্ট হলো। সো দিস ইজ অ্যান আনাদার লেভেল অফ স্পেসিফিসিটি, হ্যাঁ, যেটা কিনা প্রোডাক্টটা যাতে খুব স্পেসিফিক পাওয়া যায়, আমি যেটা ডিজায়ার্ড প্রোডাক্ট সেটাই যেন পাই, কোনো যেন ভুলভাল অ্যাম্প্লিফিকেশন না হয়, সেগুলো এনশিওর করার জন্য কিন্তু এই হট স্টার্ট পিসিআরও ব্যবহার করা হয়ে থাকে। টাচ ডাউন পিসিআর। টাচ ডাউন পিসিআর কি বলছে না, প্রথমে আমরা স্টার্ট করছি একটা খুব হাই অ্যানেলিং দিয়ে, হাই অ্যানেলিং, রাইট? তারপরে আমরা আস্তে আস্তে অ্যানেলিং টেম্পারেচারটাকে নামাচ্ছি, রাইট? সো হাই অ্যানেলিং দিয়ে স্টার্ট করলাম, তারপরে আস্তে আস্তে অ্যানেলিং টেম্পারেচারটা নামাতে থাকবে। সুবিধাটা কি না, আমি যে বলেছিলাম প্রথমে যদি হাই অ্যানেলিং থাকে, যত হাই টেম্পারেচার অ্যানেলিং থাকবে, তত কিন্তু আমার বাইন্ডিংটা স্পেসিফিক হবে, ঠিক আছে? তাহলে তত বাইন্ডিং স্পেসিফিক হবে। তাহলে ফার্স্টে আমি একটা স্পেসিফিক বাইন্ড করে একটা ফ্র্যাগমেন্ট যদি জেনারেট করে নিতে পারি, তার ভেতরে যদি আমি লো অ্যানেলিং আস্তে আস্তে যদি আনতে থাকি, তাহলে কিন্তু আমার সেটা কিন্তু ঠিকঠাক জায়গাতেই বাইন্ড করে প্রাইমিংটা করবে এবং অ্যাম্প্লিফিকেশনটা পসিবল হবে, রাইট? সো দিস ইজ দ্য এফিসিয়েন্সি অফ টাচ ডাউন পিসিআর। ইনভার্স পিসিআর। ইনভার্স পিসিআর কিরকম না, কনভেনশনালি আমরা কি দেখি, ইফ দিস ইজ দ্য 5' to 3' sequence and that is the 3' to 5' sequence, তাহলে পিসিআর করে আমরা ধরো এই একটা জায়গাকে আমরা অ্যাম্প্লিফাই করতে চাইছি, রাইট? তাহলে আমরা একটা প্রাইমারকে এরকম ভাবে সেট করব, আর একটা প্রাইমারকে এইভাবে ডিজাইন করব, এবং এরা যখন এদের যখন অ্যাম্প্লিফিকেশন কমপ্লিট হবে, তখন গিয়ে আমরা কিন্তু এই প্রোডাক্টটাকে আমরা অ্যাম্প্লিফাই করে দিতে পারবো। সো দিস ইজ দ্য কনভেনশনাল পিসিআর। ইনভার্স পিসিআর কি করছে না, ধরা যাক যে আমার কাছে একটা প্লাজমিড রয়েছে, রাইট? অর্থাৎ এই প্লাজমিডের মধ্যে আমি ধরা যাক এইখানে একটা ডিলিশন আমি দিতে চাইছি, অর্থাৎ এই পোর্শনটাকে আমি প্লাজমিড থেকে সরিয়ে দিতে চাই। তাহলে আমি কি করব, এর বাইরের রিজনে, হ্যাঁ, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এর বাইরের রিজনে আমরা প্রাইমার সেট করব। তাহলে বাইরের রিজনে যদি প্রাইমার সেট হয়, তাহলে এতটা অ্যাম্প্লিফাই হবে, রাইট? এর থেকে বেশিটা অ্যাম্প্লিফাই হবে না, এবং সেই পোর্শনটাকে যখন আমরা জুড়ে দেব, তখন দেখা যাবে যে আমাদের জাস্ট ওই ভেতরের যে পোর্শনটা, যেটাকে আমি বাদ দিতে চাইছিলাম, সেটা কিন্তু নেই, সেটা বাদ দিয়ে জায়গাটা জুড়েছে। তার মানে আমি কোনো টার্গেটেড ওয়েতে ডিলিশন ইন্ট্রোডিউস করতে পারি। সো দ্যাট ইজ দি এফিসিয়েন্সি অফ ইনভার্স পিসিআর। এখানে আরো একটা মেকানিজম বলেছে, সেটা আরেকটু যেহেতু ডিটেল রয়েছে, আমি এটাতে যাচ্ছি না যে লিনিয়ার ডিএনএ ফ্র্যাগমেন্টে কি সেটাতে কিভাবে করতে হয়, সেটা আমি আর অতটা ডিটেলসে যাচ্ছি না। বাট ইনভার্স পিসিআর এ এরকম আমরা কোনো টার্গেটেড ওয়েতে ডিলিশন করতে চাই, মানে ধরো আমরা জানি যে কোনো একটা ডিজিজ কজিং জিন রয়েছে, সেইটাকে যদি আমি ডিলিট করতে পারি কোনো একটা অর্গানিজমে, ধরো এই আগের দিন তোমাদের যখন টিস্যু কালচারের মিনস হলো লেকচারটা হলো, বা হয়তো ক্লাসে তখন তো 6 সেম যারা তারা পড়েছো অলরেডি, যে ধরো আমি কোনো একটা এমব্রায়োজেনেসিস প্রসিডিওরে যাচ্ছি, অর্থাৎ আমি একখানা সোম্যাটিক এমব্রায়োজেনেসিস করে আমি একটা সিঙ্গেল সেল থেকে গাছ ডেভেলপ করতে চাইছি। এবার সেটাতে আমি জানি যে কোনো একটা প্যাথোজেন কে সাসেপ্টেবল কোনো একটা জিন রয়েছে, তা অথচ সেইটাকে যদি আমি কোনো রকম ভাবে ডাউন রেগুলেট করতে পারি, সেটাকে যদি আমি কোনোভাবে ডিলিট করতে পারি, তাহলে কিন্তু প্যাথোজেনের ক্ষেত্রে গাছটা অতটা মিনস সাসেপ্টেবল থাকবে না। সো দিস ইজ আ টার্গেটেড ডিলিশন, কিন্তু আমরা ইনভার্স পিসিআর এর মাধ্যমে করে থাকি, রাইট? এখনকার দিনে আরো অনেক সফিস্টিকেটেড টেকনিক্স চলে এসেছে, ক্রিসপার বলো বা জিনোম এডিটিং টেকনিক্স, ট্যালেন, জেডএফএনস ইত্যাদি। বাট
Inverse PCR is also a very effective technique to introduce deletions into any DNA molecule. আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর বা আরটিপিসিআর, ওকে, আরটিপিসিআর, রিয়েল টাইম পিসিআর, এগুলো সবাই কোভিড টাইমে সবাই কিছু না কিছু শুনেছো বা খবরে দেখেছো বা পেপারে পড়েছো, কিছু না কিছু একটা করেছো। এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালি না, আরএনএ থেকে ফার্স্টে ডিএনএ তৈরি করানো হচ্ছে, অর্থাৎ বাই ইউজিং দ্য এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তাহলে আরএনএ থেকে ডিএনএ যদি তৈরি করা হয় তার সুবিধাটা কি? তার সুবিধাটা হচ্ছে এইরকম যে আমরা যখন যদি একটা স্ট্র্যান্ড অফ ডিএনএ আমরা মনে করি, রাইট, সো ইট হ্যাজ গট বোথ দি এক্সনিক সিকোয়েন্সেস অ্যান্ড দি ইন্ট্রনিক সিকোয়েন্সেস, রাইট, অর্থাৎ এখানে এক্সন ইন্ট্রনস থাকছে পরপর পরপর, এবং এখান থেকে ফলোইং ট্রান্সক্রিপশন প্রথমে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ হচ্ছে, এবং তারপরে যখন স্প্লাইস আউট হচ্ছে, স্প্লাইসিং হওয়ার পর অনলি উই আর গেটিং দ্য ম্যাচিওর এমআরএনএ, right? So mature mRNA is received only after splicing, and this mature mRNA, they are only undergoing translation to code for the proteins. Okay, now আমরা যদি প্রথমেই আরএনএ নিয়ে স্টার্ট করতে পারি, তাহলে আমাদের ডিএনএ এর মধ্যে যেই যেই পোর্শনগুলো এক্সপ্রেস করে না সেগুলোকে বাদ নিয়ে স্টার্ট করতে পারছি। বা আমি যদি ঘুরিয়ে বলি, কনভার্সলি, যেই পোর্শন বা আমার একটা সেলে একটা নির্দিষ্ট কন্ডিশনে যেই জিনসগুলো অ্যাক্টিভেটেড রয়েছে, যারা হুইচ আর কনস্টিটিউটিং দ্য ট্রান্সক্রিপ্টোম অফ দ্য সেল, বা যেটা কিনা ট্রান্সক্রাইবড হচ্ছে অ্যাকচুয়ালি, আমি আবারও বলছি, একটা নির্দিষ্ট টাইপ অফ সেলে একটা নির্দিষ্ট টাইপ অফ কন্ডিশন, এর মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর চেঞ্জ হলেই কিন্তু আরএনএ এর প্যাটার্ন সেখানকার চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেইটা যদি আমি স্টাডি করতে চাই যে একটা নির্দিষ্ট সেল বা একটা নির্দিষ্ট টিস্যু, সেটা একটা নির্দিষ্ট কন্ডিশনে কিরকম ভাবে তার এমআরএনএ প্রোফাইলিং কি হচ্ছে, তাহলে সেটা দেখতে গেলে আমাদের কিন্তু তার সিডিএনএ নিয়ে কাজ করতে হবে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, একটা এক্সট্রা স্টেপ, ফার্স্টে আমরা আরএনএ নিয়ে স্টার্ট করছি, সেখান থেকে, কারণ ডিএনএ দেখো সব সেলেতেই একই থাকবে, তাই না? তাহলে কোন একটা কন্ডিশন স্পেসিফিক কি রেসপন্সটা আসছে সেটা বুঝতে গেলে আমাদের কিন্তু এমআরএনএ দিয়ে শুরু করতে হবে। তাহলে এমআরএনএ দিয়ে শুরু করলাম, সেখানে আমরা ফার্স্টে রিভার্স ট্রান্সক্রিপশন করলাম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে আমরা রিভার্স ট্রান্সক্রিপশনের পর আমরা যেটা পেলাম দ্যাট ইজ নোন অ্যাজ দ্য কমপ্লিমেন্টারি ডিএনএ অর দ্য সিডিএনএ, রাইট? এবার এই সিডিএনএটাকে যদি আমরা পিসিআর করি, সেখান থেকে কিন্তু আমরা একদম স্পেসিফিক একটা প্রোডাক্ট পেয়ে যাবো, রাইট? যেটা আমার কিন্তু এক্সপ্রেস হচ্ছে কিনা, অর্থাৎ হয়তো সেটা থাকতে পারে, সেটা হয়তো ডিএনএ তে আছে, কিন্তু সেটা এক্সপ্রেস হচ্ছে কিনা সেটা তো আমি জানি না, রাইট? এবার আমি যদি এমআরএনএ নিয়ে স্টার্ট করি, তাহলেই আমরা সিডিএনএ বানিয়ে যখন পিসিআর করব, তখন আমরা বুঝতে পারবো সেটা এক্সপ্রেস করছে। সো দ্যাট ইজ দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অর দ্য আরটিপিসিআর। নেক্সট ইজ দ্য রিয়েল টাইম পিসিআর অর দ্য কোয়ান্টিটেটিভ রিয়েল টাইম পিসিআর। তো এটা কি বলছে, যদি আমরা রিয়েল টাইমে দেখতে চাই যে কতটা এক্সপ্রেস করছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে রিয়েল টাইম পিসিআর। এবং এটা কিরকম ভাবে হচ্ছে, বেসিক প্রিন্সিপালটা বলে দিচ্ছি, তার ভেরিয়েন্টস আছে কিছু। বেসিক প্রিন্সিপাল হচ্ছে কিছু, যে যখন আমি ডিএনএ এর সঙ্গে কিছু ফ্লুরোফোর বাইন্ড করাচ্ছি, রাইট, মানে যারা কিছু ফ্লোরেস করবে, এবং এই ফ্লোরেসেন্সটা কতটা হচ্ছে ততটা ডিটেকশন হবে। তাহলে ডিটেক্টর যদি বেশি ফ্লোরেসেন্স পায়, তার মানে বেশি কপি অফ ডিএনএ হচ্ছে। ডিটেক্টর যদি কম ফ্লোরেসেন্স পায়, তাহলে কম কপি অফ ডিএনএ অ্যাম্প্লিফাইড হচ্ছে। এবং ডিএনএ বেশি তখনই অ্যাম্প্লিফাইড হবে যদি আমার স্টার্টিং মেটেরিয়ালটা, অর্থাৎ এমআরএনএ থেকে যেটা সিডিএনএ তৈরি হয়েছে, তার মানে যেই সেলের মধ্যে এমআরএনএ বেশি, তার সিডিএনএ বেশি তৈরি হয়েছে এবং তার ফ্লোরেসেন্সটা বেশি আসবে। যেই সেলের মধ্যে এমআরএনএ কম কোনো একটা নির্দিষ্ট কন্ডিশনে, সেই সেলের মধ্যে কিন্তু ফ্লোরেসেন্সটাও আমরা কম পাবো। তাহলে কতটা অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, তার মানে তার ভেতর কতটা নির্দিষ্ট কন্ডিশনে কতটা এমআরএনএ রয়েছে এবং সেটা কতটা অ্যাম্প্লিফাই করছে, এটা আমরা বাইরে থেকেই মনিটর করতে পারবো জেল চালানোর আগে, রাইট? এটা ইনফ্যাক্ট জেল চালিয়ে দেখাও হয় না। সো দিস ইজ নোন অ্যাজ দ্য রিয়েল টাইম পিসিআর, মানে আমরা রিয়েল টাইমে দেখতে পারবো। তো এখানে আবার দু ধরনের প্রোব বাইন্ড করে, কেউ নন স্পেসিফিক বাইন্ড করে, কেউ স্পেসিফিক বাইন্ড করে। তো সেটার ডিটেলস আর আমি এখন ঢুকছি না, ইট ইজ অলরেডি টু মাচ ফর ইউ। সো এখানে একটা রিয়েল টাইম পিসিআর এর টিপিক্যাল মেল্ট কার্ভ কিরকম দেখতে হয়, প্রথম দিকে একটা ল্যাগ থাকে, তারপর আস্তে আস্তে তার কার্ভটা রাইজ করে এবং সেটা স্ট্যাবিলাইজ করে যায়, রাইট? ডিফারেন্ট স্টেজেস থাকে এটার, সেটাকে এখানে মেনশন করা হয়েছে। যেখান থেকে স্টার্ট করছে, কার্ভটা রাইজ করছে যেখান থেকে, সেটা হচ্ছে সিটি পয়েন্ট বলা হয়। মাল্টিপ্লেক্স পিসিআর হচ্ছে একসাথে অনেকগুলো প্রাইমার দিয়ে আমরা দিতে পারি।
একসাথে যদি কিন্তু সেটাতে প্রাইমার ডিজাইনিংটা অনেক বেশি এফিসিয়েন্টলি করতে হবে, যাতে কোনো প্রাইমার গুলোর মধ্যে ক্রস হাইব্রিডাইজেশন না হয়। তার মানে একটা ডিএনএ টেমপ্লেটের মধ্যে আমরা একসাথে মাল্টিপল প্রাইমার্স দিয়ে আমরা কাজ করতে পারবো। সো দ্যাট ইজ নোন অ্যাজ মাল্টিপ্লেক্সিং। এবং মাল্টিপ্লেক্সিং ইন উইথ কম্বিনেশন উইথ রিয়েল টাইম পিসিআর, এতগুলো সুন্দর সুন্দর কাজ এখান থেকে করা যায়। দ্যাট ইজ ডিলিশন স্টাডি, হ্যাঁ, প্যাথোজেন স্ট্রেন আইডেন্টিফিকেশন, মিউটেশন ডিটেকশন, জিএম ক্রপ কিনা, ডিজিজ ডায়াগনোসিস, প্যাথোজেন ডিটেকশন, এভরিথিং। অনেক সময় কলোনি পিসিআর করা হয়। কলোনি পিসিআর মানে কি, ধরো আমি একটা ব্যাকটেরিয়াল কলোনি পেয়েছি, কলোনি পেয়ে তার থেকে ডিএনএ আইসোলেট করে করলাম না, কলোনিটাকেই ডাইরেক্ট বাফারে দিয়ে দেওয়া হলো, বাকি সব রিএজেন্ট ভরে তার মধ্যে পুরে দেওয়া হলো, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু কলোনি পিসিআর পসিবল হয় এবং সেখানেও কিন্তু ফ্র্যাগমেন্ট দেখা হয়। সো দিস টাইপ অফ পিসিআর ইজ নোন অ্যাজ দ্য কলোনি পিসিআর। কারণ আমরা জানি ব্যাকটেরিয়া কিন্তু প্লাজমিড বা তাদের ডিএনএ ওয়ান্স দে আর ডেড, তারা কিন্তু তাদের সাবস্ট্রাটামের মধ্যে রিলিজ করতে থাকে এবং তাহলে সেই ডিএনএ থেকে কিন্তু পিসিআর হওয়া সম্ভব। বাট দিস ইজ আ ভেরি ক্রুড টেকনিক। লাইগেজ মিডিয়েট পিসিআর, অর্থাৎ আগেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে যদি আমার সিকোয়েন্স গুলো জানা না থাকে, যেখানে আমরা প্রাইমার ডিজাইন করব, তাহলে আমরা এন্ড অফ দ্য ডিএনএ তে কিছু লাইগেজ এনজাইম দিয়ে আমরা কিছু অ্যাডাপ্টার লাইগেট করি, তারপরে তার ভিত্তিতে তার রেসপেক্টে আমরা প্রাইমার ডিজাইন করে ইভেন্চুয়ালি অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করা হয়। আর হচ্ছে কি অ্যাঙ্কার্ড পিসিআর। অ্যাঙ্কার্ড পিসিআর মানে কি, আমি একটা এন্ডে আমি জানি যে প্রাইমার, যদি একটা এন্ডে সিকোয়েন্স জানা থাকে তাহলে সেই এন্ডেই আমি প্রাইমার ডিজাইন করলাম, অন্য এন্ডে সিমিলার টু লাইগেজ মিডিয়েট পিসিআর আমি ধরো একটা পলি জি একটা আমি হাইব্রিডাইজ করিয়ে দিলাম, বাইন্ড করালাম, তাহলে তার সঙ্গে একটা পলি সি আমি প্রাইমার যদি ডেভেলপ করি তখন আমি পিসিআর করতে পারবো। এগুলো সব স্পেশাল কেসেস, যেখানে কিনা ধরো আমার কোনো একটা ফ্র্যাগমেন্টেড ইনফরমেশন রয়েছে তাহলে আমরা সেটা করতে পারি, অথবা হয়তো দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় মিনস আমার কোনো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য রয়েছে, সেটা আমার করা সম্ভব, আমি করতে চাই, তাহলে সেক্ষেত্রে তখন এইরকম ভাবে করা হয়ে থাকে। আর হচ্ছে কি অ্যাসিমেট্রিক পিসিআর, এটা একটু জেনে রাখো। অ্যাসিমেট্রিক পিসিআর ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য, যদি আমরা যখন সিকোয়েন্সিং এ দিই, মানে ধরো কোনো একটা কিছু সিকোয়েন্স ডিটারমিন করতে চাইছি, তাহলে সিন্স দে আর ডান ইন দ্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ইউজিং দ্য M13 ভেক্টর, হ্যাঁ, তারা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ডে ক্লোনিং করে। তো আমরা যদি পিসিআর এর মাধ্যমে যদি আমরা ডিএনএটাকে অ্যাম্প্লিফাই করতে চাই, তাহলে হচ্ছে কিন্তু আমরা অ্যাসিমেট্রিক পিসিআর করব, রাইট? আর হচ্ছে কি, দ্যাট ইজ দ্য সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস ইউজিং পিসিআর, মানে আমি যেটা বললাম যে আমি একটা টার্গেটেড কোনো একখানা মিউটেশন কিন্তু ডিএনএর মধ্যে আমি কিন্তু ইনকর্পোরেট করতে পারি, ঠিক আছে, ইউজিং আমি প্রাইমার যেরকম ভাবে ডিজাইন করব সেই রকম ভাবেই এটা নির্ভর করবে। আমি এগুলো আর ডিটেল করছি না বেশি। So these are the various applications of PCR, from DNA fingerprinting to bioinformatics, gene expression study, mutation screening, prenatal diagnosis ইত্যাদি। There are several applications of PCR. কয়েকটা জাস্ট আমি একটুখানি বলে দিচ্ছি তোমাদের। ফার্স্ট হচ্ছে কি ফরেনসিক অ্যানালিসিস এন্ড জেনেটিক প্রোফাইলিং। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, ধরো কোনো একটা জায়গায় কোনো একটা মিনস ধরো দুজনের মধ্যে মারামারি হয়েছে, তারপরে একজন মারা গেছে, একজনকে আরেকজন খুন করেছে। এবার যাকে অ্যাকিউজ করা হচ্ছে যে এ ভিকটিম বলে, মানে এ অ্যাকচুয়ালি মানে হি ইজ দ্য কিলার, সেই পার্সনটা ডিনাই করছে, আমি না, আমি তো মারি। এবার দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তির গায়ে হয়তো তোমার ওই যে কিলার তার কিছু মিনস তার কিছু হেয়ার বলো, হ্যাঁ, বা তার বডির কোনো একটা স্ক্র্যাচেস বলো, তাদের মিনস মৃত ব্যক্তির হয়তো নখে টোখে কোনো জায়গায় পাওয়া গেছে। মানে ময়না তদন্তগুলো কোন লেভেলে হয় একটু ভাবো। তাহলে সেখান থেকে যদি ডিএনএ আইসোলেট করা যায়, মানে অর্থাৎ অত ছোট, মানে কোনো একটা স্ক্র্যাচ পড়েছে হয়তো, সেই স্ক্র্যাচের মধ্যে যেটুকু হয়তো সেলস রয়েছে, হ্যাঁ, যাকে অ্যাকিউজ করা হচ্ছে সে ব্যক্তি, তাহলে তার থেকে ডিএনএ আইসোলেট করে যদি ইয়ে করা যায়, এবং সেক্ষেত্রে ধরো যেই ছুরি দিয়ে হয়তো মার্ডার করেছে তাতে হয়তো সে কোনো রকম ভাবে ইনফেক্টেড হয়েছে, মানে তার হয়তো পিওর ব্লাড কোনো একটা জায়গাতে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে যদি ম্যাচ করে দেখা যায়, তাহলে যদি দুটো ম্যাচ করে এবং সেটা কিন্তু পিসিআর এর দ্বারাই করা হয়, তাহলে কিন্তু তখন এই ক্রাইম ডিটেকশনে কিন্তু মিনস তখন কিন্তু ক্রিমিনালকে অ্যাসার্টেন করা যায় যে এ অ্যাকচুয়ালি তাহলে ক্রিমিনাল। তাহলে ক্রাইম ডিটেকশন সিনারিওতে কিন্তু এটা হয়। ফরেনসিক অ্যানালিসিস যেটা বললো, জেনেটিক প্রোফাইলিং, অর্থাৎ প্যাটার্নিটি কেসেসে অনেক সময় দেখা যায় বা বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ, তখন কিন্তু আরএপিডি প্রোফাইলটা কাজে লাগে। আরএপিডি মানে কি, একটা ডিএনএ মার্কার বেস একটা অ্যাপ্রোচ, যেটা কিনা পিসিআর বেসড একটা অ্যাপ্রোচ। তাতে কি হচ্ছে না, যা নির্দিষ্ট প্রাইমারের মাধ্যমে যারা মিনস এক একটা পার্সনের এক এক রকমের আরএপিডি প্রোফাইল থাকে, মানে দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার্স, রাইট? তাহলে
কোনো একটি ব্যক্তি অন্য কারোর সঙ্গে রিলেটেড কিনা সেইটা কিন্তু প্রোফাইলিংটা করা সম্ভব হয় বাই অ্যানালিসিস লাইক RAPD। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো অবশ্যই জিন ক্লোনিং যেটা লিভিং অর্গানিজমের মধ্যে হচ্ছে, সেটাই যদি আমরা মেশিনের মধ্যে করতে চাই তাহলে PCR কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এও যথেষ্ট ইউজফুল। ডিজিজ ডায়াগনোসিস সিমিলারলি কোনো একটা ধরো ডিজিজড অর্গানিজম তার এক রকমের জিন প্রোফাইলিং হবে, কোন একটা হেলদি অর্গানিজম তার একটা অন্য রকমের জিন প্রোফাইলিং হবে, সেখানে কিন্তু রিয়েল টাইম PCR RT-PCR এর মাধ্যমে করা যায়। ধরো কোভিড এর ক্ষেত্রে যেটা দেখেছিলে তোমরা। এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশনস অফ PCR, ধরো কোনো ব্যাকটেরিয়াল স্ট্রেন সেটাকে আমরা স্টাডি করতে চাইছি, তখন কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে সেটা অন্য স্ট্রেনের থেকে কিভাবে আলাদা সেগুলো আমরা দেখতে পারবো। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা জেনারেলি যেটা করা হয়ে থাকে, যেটা মেটাজেনোমিক্স অ্যানালিসিস, সেটা কিন্তু অনেকটাই PCR বেস স্টাডি তার মধ্যে ইন্টিগ্রাল পার্ট প্লে করে। এবং অ্যাডভান্সমেন্ট ইন এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক লিটারেসি, অর্থাৎ যেটা ধরো এখন হচ্ছে তোমাদের সঙ্গে কথাবার্তা, বা ধরো এরপরে রিসার্চ এরিনাতেও কিন্তু PCR এর একটা ইন্টিগ্রাল ইম্পর্টেন্স থাকে। So these are the certain references that I used, and thank you. So এখানে লেকচারটা আমি শেষ করছি। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, ইফ এনি। এনিবডি? আচ্ছা, সন্দীপন আছো কি? হ্যাঁ আছি বলো। সন্দীপন বলছি, তাহলে টেকনিক্যাল সেশনটা কি এখনই করব না পরে করব? এটা তোমার সুবিধা মতন তুমি করো না, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে স্টুডেন্টদের জিজ্ঞেস করে নাও, ওরা যদি কমফোর্টেবল হয় ইউ ক্যান স্টার্ট ইট রাইট অ্যাওয়ে। হ্যাঁ, তো স্টুডেন্টরা এমনি কি বলছো? ফার্স্ট অফ অল বলো তোমাদের এমনি কোনো প্রশ্ন আছে কিনা, মানে বেসিক যে টেকনিকটা করলে যারা ধরো যাদের এখন ধরো কারিকুলামে রয়েছে। রাখিকে তো দেখতে পাচ্ছি, পিউ কোথায় দেখতে পাচ্ছি না। তোদের কোনো কোয়েশ্চেন আছে কি? পিউ আছে পিউ রাখি আছে। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন নেই, বেশ। অন্য কারোর? আকাশ? না স্যার। আচ্ছা ফাইন। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে টেকনিক্যাল সেশনটা কি করব এখন তোমরা ইন্টারেস্টেড নাকি হাফ অ্যান আওয়ার 40 মিনিটস বাদে লাঞ্চ টাঞ্চ করে এসে তারপরে বসবে? যেটা বলো তোমরা। স্যার একটু ব্রেক দিলে ভালো হয়। একটু ব্রেক দিলে ভালো হয়। মেজরিটি? বাকিরাও একটুখানি বলো। হ্যাঁ, শুনে তাহলে সেরকম ভাবে আমাদের বাকিরা একটু বলো কি করবে। তোমার টেকনিক্যাল সেশন কতক্ষণ? 1 ঘন্টা খানেক? হ্যাঁ, মোটামুটি ঘন্টাও লাগবে না। যদি অ্যাকচুয়ালি ওরা তো আমার সঙ্গে সঙ্গে যদি করতে থাকে তাহলে সেটা তাড়াতাড়ি হয়, কিন্তু যেহেতু হয়তো সঙ্গে সঙ্গে করতে পারবে কতজন আমি জানি না, কারণ ল্যাপটপ বা কতজনের রয়েছে আর কি, তাহলে তারা অন্তত লিখবে। তো সেই জায়গা থেকে আমি ওটাই করছিলাম। হ্যাঁ, তো সেটা ওরা যেরকম বলবে। আর যদি বলো যে এমনি সবাই যদি রাজি থাকে তাহলে আমি এখনো করাতে পারি, অসুবিধা নেই। মানে বোঝাতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু ওরা কতক্ষণে করে উঠতে পারছে সেটাই হচ্ছে ব্যাপার। বাকিরা তোমরা কি একেবারে করে লিভ করবে না একটা ব্রেক নেবে? অনিশ স্যার যেটা বললেন যে তোমরা চাইলে কমেন্ট বক্সেও লিখতে পারো, কিন্তু কেউ কিছু বলছো না দেখি। স্যার একটু ব্রেক দিলেই ভালো হয়। ব্রেক দিলে ভালো হয়, তাহলে একটু ব্রেক দিয়ে দাও। তাহলে সন্দীপন বলো তাহলে মোটামুটি কখন ওরা করবে তাহলে। না কোনো অসুবিধা নেই, তুমিই বলো, তোমার সুবিধা অনুযায়ী বলো। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখন তো 1:30টা বাজছে, আমরা তাহলে 2টোর সময় আবার গ্যাদার করছি নাকি? হ্যাঁ, এখানেই অন থাকো, আবার 2টোর সময় তোমরা